আইনে নথিভুক্ত। এটি ইএমজেএম প্রোগ্রাম এর অ্যালামনাই এবং শিক্ষার্থীদের জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান, যা ইএমজেএম প্রার্থীদের উপদেশ আর অনুপ্রেরণা দিয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা দুটি বিশ্ববিদ্যালয় এবং দুটিরও বেশি দেশে পড়াশোনার সুযোগ পায়। সর্বশেষ 2024-26 কোহর্টে বাংলাদেশ থেকে সর্বমোট 119 জন এই স্কলারশিপটি জিতে নেয়। বাংলাদেশে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যায় বিশ্ব র্যাঙ্কিং এ তৃতীয় স্থান অধিকার করে। এই স্কলারশিপে শিক্ষার্থীদের 51.6K পর্যন্ত ফান্ড দেওয়া হয়, যা বাংলাদেশি টাকায় অর্ধ কোটিরও বেশি। আজকে আমাদের আয়োজনে সম্মানিত স্পিকারগণ ইরাসমাস মন্ডল স্কলারশিপ কি, এর আবেদন ও যোগ্যতা কি, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে, স্কলারশিপের সুবিধা এবং জেতার কিছু ট্রিক সহ আরো বিবিধ বিষয় নিয়ে আলোচনা করবেন। এই পর্যায়ে আসুন আমরা আমাদের আজকের সেশনের সম্মানিত স্পিকারদের সাথে পরিচিত হই। আমাদের মাঝে উপস্থিত আছেন সোহানা ইসলাম মিম ম্যাম, volunteer Erasmus Mundus Association, Erasmus Scholars Trains, European Masters in Advanced Solid Mechanics, 2021-23 cohort, University di Lille, France, University della Calabria, Italy, Polytechnica Wrocławska, Poland। আমাদের মাঝে আর উপস্থিত আছেন এস এম ফয়সাল আহমেদ স্যার, volunteer Erasmus Mundus Association, Erasmus Scholar Meta 4.0, 2023-25 cohort, École Centrale di Lyon, Nice, France, Polytechnic University of Turin, Italy, Norwegian University of Science and Technology, Norway, Technical University of Chemist, Germany। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন এমডি আবু ইসমাইল সিদ্দিক স্যার, লেকচারার ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, রুয়েট, অ্যাডভাইজার, রুয়েট ক্যারিয়ার ফোরাম, এবং তাজওয়ার তাসকিন অরবিদ ভাই, প্রেসিডেন্ট, রুয়েট ক্যারিয়ার ফোরাম, কাউসার সরকার ভাই, জেনারেল সেক্রেটারি, রুয়েট ক্যারিয়ার ফোরাম, এবং বর্তমান বিওডি ও অন্যান্য ভাই ও আপুরা। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি সোহানা আলম মিম ম্যামকে তার বক্তব্য প্রদানের জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে। অলরেডি সবকিছু সম্পর্কে আপু বলেই দিয়েছেন, তারপরও জাস্ট টু স্টার্ট, আরসিএফ রুয়েটকে আমাদের সাথে কোলাবোরেট করার জন্য এবং এরকম একটা সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য, যাতে আমরা স্টুডেন্টদের এত ইন টাচে আসতে পারি। তো আমি আমার একটু শর্ট ডিসক্রিপশন দিয়ে শুরু করছি। বর্তমানে আমি ইতালির একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিম ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার মাস্টার্স সম্পর্কে তো ভাইয়া বলেছিনি। আমার বিএসসি ইন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ফ্রম কুয়েট। আর আমি হচ্ছে বর্তমানে ইমাবিডিতে স্টুডেন্ট অ্যান্ড অ্যালুমনাই ইউনিটে ডেপুটি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তো ইমা সম্পর্কে যেহেতু আপু সবকিছু বলেই দিয়েছে, তারপরও বলছি যে বর্তমানে মোর দ্যান 70 কান্ট্রিজ আই থিঙ্ক হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন বাংলাদেশের 2024-এর যে টিমটা আমরা আছি, সেই একটা ফ্লো চার্ট। তো আমাদের মেইনলি উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এরাসমাস মুন্ডাস স্কলারশিপ সম্পর্কে যত ধরনের ইনফরমেশন বা যত ধরনের তথ্যাদি আছে, যেগুলা হয়তো ইনভেস্টিগেশন করলে আমরা গুগলেও পেয়ে যাব, কিন্তু টু কিপ ইট টুগেদার কাজ করে যাই এভাবেই। এখানে বিভিন্ন কালচারাল এক্সচেঞ্জ হোক বা প্রফেশনাল ডেভেলপমেন্ট হোক বা অ্যালুমনাইয়ের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট হোক, সবকিছু নিয়েই আমরা কাজ করার চেষ্টা করি। তো এই স্কলারশিপটা আসলে কি? এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে একটা ফুললি ফান্ডেড প্রেস্টিজিয়াস স্কলারশিপ। এখানে হচ্ছে আপনারা জয়েন্ট মাস্টার্স ডিগ্রি অর্জন করবেন। ফর এক্সাম্পল, আপনারা একটা মাস্টার্স দুইটা কান্ট্রি মোর দেন দুইটা কান্ট্রিতে করবেন এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। যেমন আমার ক্ষেত্রে আমি অলরেডি 3টা কান্ট্রি থেকে, তিনটা যেহেতু আমার মোবিলিটি, 3টা ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমার সার্টিফিকেট পেয়ে। তো এর জন্য এটা হচ্ছে জয়েন্ট মাস্টার্স ডিগ্রি। আর সবচেয়ে বেশি সুবিধা যেটা এরাসমাস মুন্ডাস স্কলারশিপের, যে ফ্রি অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড দেয়ার ইজ নো লিমিটেশন। লাইক আপনারা ইচ্ছা যতগুলা প্রোগ্রাম আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা প্রফেশনাল স্কিলের সাথে ম্যাচ করতে পারবেন এন্ড উইদাউট এনি কস্ট। তো এটা হচ্ছে একটা। আর এটা আর একটা সুবিধা যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রামে ওরা জেন্ডার ব্যালেন্স করার চেষ্টা করে। তো দেখা যায় যে আমার যে প্রোগ্রামটা ছিল, আমাদের এখানে হচ্ছে 40 and 60 রেশিও ছিল। তো 40% মেয়ে,
60% ছেলে, মোর অর লেস এরকমই, অল অফ দ্য প্রোগ্রাম এরকমই থাকে। তো এই হচ্ছে এরাসমাস মুন্ডাস স্কলারশিপ মোর অর লেস। আর 2024-এ ওয়ার্ল্ড ওয়াইড 2603 জন স্কলারশিপ উইনার আছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ হচ্ছে 119 জন, উইচ ইজ লাইক উইদিন টপ 20 কান্ট্রিজ, তার মধ্যে আবার থার্ড পজিশনে। সো দিস ইজ হিউজ। একটা যেটা আমি মনে করি যে যখন আমি ছিলাম 2021 সালে, আমি আসলে এরাসমাস মুন্ডাস স্কলারশিপ সম্পর্কে এতটা নলেজ আমার ছিল না। কারণ হচ্ছে মানুষ এটা নিয়ে তখন এত কথা বলতো না। আমি দেখতে পাচ্ছি যে এখন রিসেন্ট ইয়ার্সে এটা হচ্ছে অনেক বেশি ইনক্রিজ করতেছে, নাম্বার অফ স্কলারশিপ হোল্ডার্স। তো আমি মানে খুবই আমার প্রাউড লাগে যে মানুষ এখন এটা জানছে সম্পর্কে, মানে এত একটা সুবিধাজনক একটা স্কলারশিপ, ইউরোপিয়ান ডিফারেন্ট কান্ট্রিজে পড়ার সুযোগ, এক্সপ্লোর করার সুযোগ। তো এই সুযোগটা আসলে মানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত, আমার যেটা মনে হয়। তো এখন আসি বেনিফিটের ব্যাপারে। তো অবশ্যই ফুললি ফান্ডেড স্কলারশিপ, অ্যাজ আই টোল্ড আর্লিয়ার। তো এখানে হচ্ছে আপনার 2 বছরের জন্য 18,000 ইউরো ওরা হচ্ছে টিউশন ফিজ এর জন্য দিবে, যেটা কমপ্লিটলি কভার্ড ইওর টিউশন ফিস। তো পার ইয়ারে হচ্ছে 9,000 ইউরো। আর এছাড়া মান্থলি স্টাইপেন্ডের ক্ষেত্রে একটু হচ্ছে আপনার ডিফারেন্স আছে প্রোগ্রাম টু প্রোগ্রাম। কিছু প্রোগ্রামে হচ্ছে 1,000 ইউরো পার মান্থ আপনাকে লিভিং এক্সপেন্স প্রোভাইড করবে, যেটা দিয়ে হচ্ছে আপনার থাকা খাওয়া, বাসা ভাড়া, আপনার মানে আপনি যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকার জন্য 1,000 ইউরো আসলে লাগেও না, ফ্রম মাই এক্সপিরিয়েন্স। তো আপনি এখান থেকে সেভ করতে পারবেন, আপনি ঘুরতে পারবেন। আর দিস ইজ হিউজ ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আর এছাড়াও হচ্ছে 3,000 ইউরো পার ইয়ারে আপনাকে ট্রাভেল অ্যালাউয়েন্স হিসেবে দিবে। তো আপনার যেহেতু একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে মুভ করতে হচ্ছে, তো সেই হিসেবে ওরা হচ্ছে আপনাদেরকে এই ট্রাভেল অ্যালাউয়েন্সটা দিবে। অলসো ফ্রম বাংলাদেশ টু ইউরোপ আপনার যে ট্রাভেল এক্সপেন্সেসটা এটা ওরা কভার করবে। কিন্তু এটা একটা সমস্যা হতে মনে করতে পারেন আপনারা, অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্কলারশিপের টাকাটা কি আমরা দেশে থাকতেই পাবো? না, এটা আসলে হয় না। আপনাকে অবশ্যই ইউরোপে মুভ করতে হবে, তারপরেই আপনাকে ওরা আপনার কোনো ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা প্রোভাইড করবে। কারণ হচ্ছে এমন হতে পারে যে ওরা আপনাকে স্কলারশিপ প্রোভাইড করলো, এরপরে কেউ এটা নিল না, এটা ওদের একটা জাস্ট পলিসি। তো এটা হচ্ছে একটা অবস্থা। আর এছাড়া হচ্ছে আরো 1,000 ইউরো ওরা হচ্ছে ওয়ান টাইম ইনস্টলমেন্ট দেয়, যে আপনি আসলেন একটা নতুন কান্ট্রিতে, সেটেল ডাউন হতেও কিছু খরচ হয়, কিছু অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয় তার জন্য। এটা হচ্ছে একটা টাইপ অফ কেস, কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে এটা ভ্যালিড। আর একটা টাইপ অফ কেস যেটা মোস্টলি অল অফ দ্য প্রোগ্রামসে এখন হচ্ছে ভ্যালিড আমার দেখা মতে, যে ওরা হচ্ছে মান্থলি 1,400 ইউরো প্রোভাইড করে, যেটা দিয়ে আপনি আপনার মান্থলি খরচ, আপনার ট্রাভেল এক্সপেন্স, আপনার হচ্ছে ইনস্টলেশন যে কস্ট গুলা, এগুলো আপনি কভার করবেন। এই ক্ষেত্রে আপনাকে ওরা আর এক্সট্রা কোনো যে ট্রাভেল অ্যালাউন্সের জন্য আলাদা করে পেমেন্ট করবে বা হচ্ছে অন্য কোনো আলাদা খরচ এটা দিবে না। কিন্তু এটা আপনি যদি ক্যালকুলেট করেন যে 2 ইয়ার্স এই 1,400 ইউরোর কারণে আপনারা আরো হচ্ছে বেশি দেখতেই পাচ্ছেন যে এখানে অলমোস্ট 34,000 ইউরো 2 বছরে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা আরো বেশি ফ্রুটফুল। আর একটা বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি লাগে না, যেটা আমি আগেই বলেছি। প্লাস আপনি এসে স্টার্ট করবেন, জাস্ট আপনি ইউনিভার্সিটিতে আসবেন, রেজিস্ট্রেশন করবেন, আপনার হচ্ছে পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। তো কোনো পার্টিসিপেশন ফি লাগবে না রেজিস্ট্রেশনের জন্য, স্টাফ লাইক দ্যাট কিছুই লাগবে না। তো এগুলা হচ্ছে টাকা পয়সা রিলেটেড যত ব্যাপার স্যাপার সেটা। এছাড়াও যেটা আপনি এরাসমাস মুন্ডাস স্কলারশিপ থেকে গেইন করতে পারেন, যে আপনি এখানে ইউরোপে এসে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি 2টা ইউনিভার্সিটিতে পড়ছেন, 2টা ইউনিভার্সিটির টিচারদের ওনাদের টিচিং মেথড সম্পর্কে জানতে পারছেন, ওনাদের ইউনিভার্সিটির বিভিন্ন রেগুলেশন সম্পর্কে জানতে পারছেন। তো এটা আপনার জন্য একটা ডাইভার্স লার্নিং এনভায়রনমেন্ট। এছাড়া এই 2 বছরে আপনার জন্য ইন্টার্নশিপ করার অপরচুনিটি থাকে। সামার টাইম যেটা থাকে, মোস্টলি সবাই হচ্ছে ইন্টার্নশিপ করে। প্লাস হচ্ছে আপনার বাংলাদেশের মতো যেরকম আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক গুলো একটু কমই করি দেশে থাকা অবস্থায়, কিন্তু এখানে আপনার সবকিছুই ফিল্ড রিসার্চ টাইপের হয়, বা প্রজেক্ট ওয়ার্ক গুলাও খুবই প্র্যাকটিক্যাল টাইপের হয়। তো আপনার পার্সোনাল বা প্রফেশনাল যে গ্রোথটা এখান থেকে হওয়ার খুবই একটা ভালো সুযোগ। এছাড়াও আপনি দেশ থেকে এত দূরে এসে পড়াশোনা করছেন, আপনার হোম সিকনেস পিছনে ফেলে, আপনার ফ্যামিলি পিছনে ফেলে। তো এটা আপনার কনফিডেন্স লেভেলকেও গ্রো করে, আপনার ইন্ডিপেন্ডেন্সও দেয় আপনাকে। সো পার্সোনাল গ্রোথও এটাকে আপনাকে অনেক বেশি সুযোগ দিচ্ছে পার্সোনাল গ্রোথ ইনক্রিজ করার।
তাছাড়া হচ্ছে আপনি এখানে আম, আসছেন বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন স্টুডেন্টরা আপনার সাথে হচ্ছে পড়াশোনা করছে, তাদের কালচার সম্পর্কে জানছেন। আপনি দুইটা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় দুইটা কান্ট্রিতে অবস্থান করছেন, তাদের লোকাল কালচার সম্পর্কে জানছেন। তো কালচারাল যে ডাইভার্সিটিটা, এটা সম্পর্কেও আপনারা অনেক আইডিয়া পেয়ে যাচ্ছেন। এবং এটা আমি মনে করি যে একটা আম, মানে এটা অন্য ধরনের একটা এক্সপ্লোর, মানে একটা অ্যাডভেঞ্চার আমার কাছে মনে হয়েছে। যে আমার আমার ক্ষেত্রে যেটা আমি বলবো যে আই এক্সপ্লোরড মাইসেলফ ডিউরিং দিস এরাসমাস মুন্ডাস জার্নি। সো আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব, যদি এভরিথিং গোজ ওয়েল, আপনারা সবাই এটার জন্য ট্রাই করেন। বেনিফিট লাইক এটা অনেক অনেক, মানে আর না গ্র্যাব করা পর্যন্ত, না আসা পর্যন্ত, না এক্সপিরিয়েন্স করা পর্যন্ত যতটুকু মনে হয় তার থেকেও অনেক বেশি আমার মতে। আচ্ছা, এবার আসি হচ্ছে মেইন পার্টে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এটার জন্য আপনাদের হচ্ছে অনার্স বা ব্যাচেলার্স একটা ডিগ্রি থাকতে হবে অবশ্যই। আর ইন সাম কেসেস আপনারা যদি ফাইনাল ইয়ারে থাকেন, আপনাদের ইউনিভার্সিটি থেকে হচ্ছে আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, যেটা আপনাকে হচ্ছে যেটা সরি যেটা আপনাকে হচ্ছে প্রোভাইড করতে হবে একটা সার্টিফিকেট, যেখানে বলা থাকবে যে আপনাকে ইন নেক্সট 6 মান্থস অথবা একটা ডেট আপনাকে শো করতে হবে যখন আপনি গ্রাজুয়েট হবেন, এবং সেটা হতে হবে আপনার মাস্টার্স শুরু হওয়ার আগে। ফর এক্সাম্পল, আমি যদি নেক্সট ইয়ার 2025-এর সেপ্টেম্বরে আমার সেশন স্টার্ট করতে চাই, আমার দেখাতে হবে যে হ্যাঁ, আমি জুনের মধ্যে গ্রাজুয়েট হয়ে যাচ্ছি, জুন 2025-এর মধ্যে গ্রাজুয়েট হয়ে যাচ্ছি, সো আমি এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। মোস্ট কেসেসে হয় যে সিজিপিএ যেটা 3 পয়েন্ট থাকলেই হচ্ছে এনাফ আউট অফ 4। কিন্তু অবশ্যই এটা যেহেতু অনেক প্রেস্টিজিয়াস, অনেক কম্পিটিটিভ, সো আমি রিকমেন্ড করব যে আপনারা যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা ট্রাই করেন যে যতটুকু সম্ভব সিজিপিএটাকে হাই করার। কারণ হচ্ছে যত বেশি আপনার প্রোফাইল ভালো হবে, আপনার স্কলারশিপ গ্র্যাব করার সুযোগটা তত বেশি হবে। সো আমি মনে করি যে আপনাদের লাস্ট যে কয়দিন সময় আছে, যতটুকু পরীক্ষা যে কয়টা বাকি আছে, আপনাদের উচিত যে হচ্ছে এই এফোর্টটা দেওয়া, যাতে 3.5-এর কাছাকাছি থাকা যায়, বা অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর যেহেতু 2 বছরের প্রোগ্রাম, সবই হচ্ছে ইংলিশে হয়, যদিও ইউরোপিয়ান কান্ট্রিজ ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট অফকোর্স, কিন্তু ওদের হচ্ছে পড়াশোনা যেটা, এটা 2 বছর ইরাসমাস মুন্ডাস যে প্রোগ্রাম গুলো, এগুলো সবগুলো ইংরেজিতে হয়। তো ইংলিশ প্রফিসিয়েন্সি তো থাকতেই হবে। আর কোনো এজ লিমিট নেই, আপনারা হচ্ছে এখন অ্যাপ্লাই না করে 5 বছর পরেও করতে পারেন, জব করলেন বা দেশে মাস্টার্স করলেন তারপরেও করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। ইটস কমপ্লিটলি লাইক ওপেন ফর অল। এখন আসছি রিকোয়ার্ড ডকুমেন্টস এর মধ্যে। তো রিকোয়ার্ড ডকুমেন্টস এর মধ্যে আপনাদের প্রথমেই একটা প্রুফ অফ আইডেন্টিটি থাকতেই হবে, যেটা হচ্ছে পাসপোর্ট। এটা তো ম্যান্ডেটরি। এরপরে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন একটা ফর্ম লাগে, যেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামেরই একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে ওখানে গিয়ে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের জন্য ইন্ডিভিজুয়াল ফর্ম সাবমিট করতে হবে। তো এটা হচ্ছে ম্যান্ডেটরি। দেন আপনার ব্যাচেলার্স এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সার্টিফিকেট, এগুলো থাকতে হবে। যদি কোনো কেসে এমন হয় যে আপনার সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট হচ্ছে ইংলিশে না, এগুলোকে অবশ্যই ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, এবং আপনার হচ্ছে মিনিস্ট্রি থেকে বা নোটারি করে এগুলাকে জাস্টিফাই করতে হবে যে হ্যাঁ, আপনার ডকুমেন্টস গুলো লিগাল। এরপরে প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, আইএলটিএস অথবা টফেল। কোনো কোনো ক্ষেত্রে আমার কিছু ফ্রেন্ড ছিল, তাদের হচ্ছে মই দিয়ে ওরা পেয়েছে, কিন্তু সেটা কন্ডিশনাল অফার লেটার ছিল। তো পরে হচ্ছে ওদেরকে অ্যাকসেপ্টেন্স লেটার কনফার্ম করার জন্য হচ্ছে ওদেরকে পরে আইএলটিএস সাবমিট করতে হয়েছে। তো আমি বলবো যে আপনারা আপনাদের ডকুমেন্ট প্রিপারেশন করার আগেই আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে হচ্ছে এক্সাম দিয়ে ফেলেন, যাতে হচ্ছে আপনাদের মানে যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হবে, আপনারা জাস্ট ডকুমেন্ট গুলো কালেক্ট করে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। এরপরে হচ্ছে সিভি। সিভি তো লাগবেই। তো সিভি হচ্ছে এরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আপনার ইউরোপাস সিভি লাগবে। এটা আমার যে কলিগ আছেন উনি আপনাদেরকে বলবে পরে, আমি জাস্ট একটু বলে রাখলাম। আর মোটিভেশন লেটার, এটা তো মাস্ট, লাইক আপনার প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আপনার হচ্ছে একটা স্টেটমেন্ট অফ পারপাস দিতে হবে। আমার যতদূর মনে পড়ে যে এটা হচ্ছে 1 পেজের মধ্যেই হয়। আমি যে 3টা প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম, আমার 3টা প্রোগ্রামের জন্যই হচ্ছে 1 পেজের একটা দিতে হয়েছিল, কারণ হচ্ছে ওরা লেন্দি চায় না, ওরা চায় যে অল্পের মধ্যে আপনি কতটুকু আপনার মোটিভেশনটাকে বলতে পারছেন। তো
আহ, মানে কতটুকু আপনি আপনাকে এক্সপ্রেস করতে পারছেন, এটাই হচ্ছে ওদের মেইন পারপাস। তো এটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আর লেটার অফ রিকমেন্ডেশন আমি সাজেস্ট করব যে আপনাদের ইউনিভার্সিটির প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরদের থেকে লেটার অফ রিকমেন্ডেশন গুলো নেওয়ার। আহ, সব প্রোগ্রামে মোরালেস দুইটাই রিকমেন্ডেশন লেটার লাগে, কিছু কিছু রেয়ার প্রোগ্রাম আছে যেগুলোতে তিনটা চাই। তো আপনারা যত তাড়াতাড়ি পসিবল হয়, যত আর্লি পসিবল হয়, তিনটা নিয়ে রাখবেন ইন কেস অফ ইমার্জেন্সি, যাতে আপনারা সাবমিট করতে পারেন। তো প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর থেকে নেওয়াটাই ভালো হবে, কারণ রিকমেন্ডেশন আপনার জন্য, আপনি আপনার এসওপি তে, আপনার সিভিতে আপনার সব ডিটেলস আপনি বলছেন যে আমি অমুক, আমি তমুক, কিন্তু আপনার টিচার যদি আপনাকে রিকমেন্ড না করে, আপনি যেগুলো আপনার এসওপি তে লিখেছেন সেগুলো যদি আপনার প্রফেসর আপনাকে সেভাবে রিপ্রেজেন্ট না করে, তাহলে এটা তো একটা ফেক স্টেটমেন্ট টাইপের হয়ে যায়। তো আপনার সাথে যার ভালো সম্পর্ক হতে পারে, আপনার সুপারভাইজার অথবা আপনার অ্যাডভাইজার অথবা হচ্ছে আপনার ডিপার্টমেন্টের হেড অর এনিওয়ান যার সাথে আপনি ক্লোজ কিন্তু একটু হায়ার পোস্টের, তাদের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নেওয়ার চেষ্টা করবেন। আর প্রুফ অফ রেসিডেন্সি হচ্ছে আপনি যে বাংলাদেশের নাগরিক সেটার একটা প্রুফ। এটা আপনি নিতে পারবেন মিউনিসিপ্যালিটি থেকে অথবা আপনার ওয়ার্ক প্লেস থেকেও নিতে পারবেন। আমি আমার প্রেজেন্টেশনের শেষে আমার একটা স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিব। তো মোরারলেস দিস আর দ্য ডকুমেন্টস, এগুলা হচ্ছে প্রয়োজন, মানে মাস্ট প্রয়োজন। এছাড়াও আপনার যদি কোনো এক্সট্রা ডকুমেন্টস থাকে, যেমন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার একটা মাস্টার্স আছে তার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, দেন হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলোর কোনো ডকুমেন্টস, তো এগুলো আপনি অবশ্যই সাবমিট করতে পারবেন। আপনার কোনো সার্টিফিকেশন আছে, ডিন অ্যাওয়ার্ড বা অন্য যে কোনো সার্টিফিকেটস আছে, এগুলাও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আহ, এই এই যে ডকুমেন্টস গুলো আমি দেখাচ্ছি এগুলাই মোস্টলি ভ্যালুড হয়, কারণ এগুলোর উপরে ওরা জাস্টিফাই করে যে আসলে কোন স্টুডেন্টটাকে ওরা হচ্ছে সিলেক্ট করবে। এমন যদি কোনো কেস আসে যে হচ্ছে হয়তো প্রোফাইল মিলে যাচ্ছে, সবারই একই টাইপের প্রোফাইল হয়ে যাচ্ছে, তখন হয়তো ওরা অন্য ডকুমেন্টস গুলাকে একটু কনসিডারেশনে রাখতে পারে। কিন্তু এটা চিন্তা করার কোনো কারণ নাই যে না আমার জিআরই নাই, আমার হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই, তাহলে হয়তো আমি পিছিয়ে যাব না। ইরাসমাসে মোস্টলি আপনার ব্যাচেলার্স আপনি কতদূর গেইন করেছেন, আপনার প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করছেন তার সাথে আপনার রিলেভেন্সি কতটুকু, এগুলোর উপরই মেইনলি ওরা ফোকাস করে। তো এই, তো এখন আসি হচ্ছে টাইমলাইন নিয়ে। টাইমলাইন বলতে আমি যেটা বুঝাচ্ছি যে আপনি অলরেডি আপনার সব প্রিপারেশন হয়ে গেছে, আপনি গ্রাজুয়েট হয়ে গেছেন, আপনি আইএলটিএস দিয়ে দিয়েছেন, আপনার কাছে সবকিছু আছে, জাস্ট আপনার কালেকশন করতে হবে এন্ড সাবমিট করতে হবে তখন থেকে। তো অলমোস্ট এটা এক বছরের একটা জার্নি। ফর এক্সাম্পল আপনি হচ্ছে 2025 এর সেপ্টেম্বর থেকে স্টার্ট করতে চাচ্ছেন, তো এই বছর 2024 অক্টোবর থেকেই আপনার প্রসেস শুরু করতে হবে। তো যার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। তো প্রোগ্রাম সিলেক্ট করার জন্য আপনাকে অবশ্যই, আমি যদিও আগে বলেছি যে আপনি অ্যাজ মেনি অ্যাজ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, তবুও আমি বলবো যে আপনি এমন কিছু প্রোগ্রাম সময় নিয়ে সিলেক্ট করবেন যেগুলো আপনার ফিল্ডের সাথে রিলেভেন্ট, যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেভেন্ট, একাডেমিক ব্যাকগ্রাউন্ড হোক, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হোক, যার সাথে আপনার যে প্রোগ্রামটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা রিলেভেন্ট। প্লাস হচ্ছে আপনি কিভাবে এই প্রোগ্রামটা হচ্ছে ফিট আপনি হয়, যে আপনার রিসার্চ ইন্টারেস্ট ওদের হচ্ছে প্রোগ্রাম ক্যাটালগের সাথে মিলছে, সেটা আপনাকে প্রুভ করতে হবে। যেটা হয় যে ইরাসমাস মুন্ডাসের যে প্রোগ্রামগুলো আছে এগুলো কোনো কোর্স সাবজেক্ট না। ফর এক্সাম্পল আপনি ক্যাটালগ খুঁজতে গেলে দেখবেন যে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নেই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নেই অথবা ফিজিক্স নেই, কেমিস্ট্রি নেই, ম্যাথ নেই। এখানে আপনি প্রোগ্রাম পাবেন হচ্ছে লতা পাতা। ফর এক্সাম্পল আমি যেটাতে অ্যাপ্লাই করেছিলাম অ্যাডভান্স সলিড মেকানিক্স, এটা একটা পার্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এরকম আর কি, যে আপনার তখন মানে ফোকাসড হতে হবে যে আপনি কোন ফিল্ডটাতে যেতে চাচ্ছেন, আপনার রিসার্চ ইন্টারেস্টটা কোন ফিল্ডে। তো এটা খুবই জরুরি আমি মনে করি, এবং এটার পিছনে সময় দেওয়া উচিত। কারণ আমার মনে হয় যে আমি 10টা প্রোগ্রামে অ্যাপ্লাই করলাম কিন্তু খুবই মানে তুচ্ছ করে অ্যাপ্লাই করে ফেললাম এবং কোনোটা থেকে আমার রেসপন্স আসলো না। সেটা না করে আমি 5টায় অ্যাপ্লাই করলাম, খুব সময় নিয়ে ওদের প্রোগ্রাম কারিকুলামটা ভালো করে স্টাডি করলাম, আমি জানলাম যে ওরা আসলে আমার কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করলে সেটা আমার জন্য বেশি ফ্রুটফুল হবে, সেটা আমার জন্য সুযোগ বাড়াবে যে হয়তো ওরা আমাকে সিলেক্ট করতে পারে, যেহেতু এটা খুবই কম্পিটিটিভ। আর এরপরে হচ্ছে অক্টোবর ফেব্রুয়ারি এই টাইমলাইনটার মধ্যেই হচ্ছে সব ডেডলাইন থাকে। তো মানে অ্যাপ্লিকেশন পিরিয়ড থাকে, সরি। তো অক্টোবর থেকে শুরু হলে দেখা যায় যে অনেক প্রোগ্রামের ডেডলাইনই থাকে হচ্ছে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মিড অফ জানুয়ারি এরকম। তো আপনারা এই প্রোগ্রামের লিস্টটা হচ্ছে অক্টোবরে যদি চেক করেন তাহলেই পেয়ে যাবেন। আমি এই যে একটা কিউআর কোড দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ক্যাটালগ, এখানেই আপনারা সব প্রোগ্রাম পেয়ে যাবেন।
তো প্রোগ্রাম সিলেক্ট করার পরে এরপরে আপনারা সাবমিট করলেন, এন্ড দেন আপনাদের হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের যে পিরিয়ডটা, এই পিরিয়ডে হচ্ছে ওরা হয়তো ইভালুয়েশনটা করে। কিছু কিছু প্রোগ্রামে হয় যে ওরা ইন্টারভিউ এর জন্য আপনাদেরকে ডাকবে। তো ইন্টারভিউতে ডাকার ওই ফেজটা হচ্ছে আপনার মানে প্রসেস, যতগুলো ডকুমেন্ট আপনাকে দিলেন আপনি, আপনাকে ওইগুলো আবার একটু জাস্টিফাই করা যে হ্যাঁ আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে আমি ঠিকই বুঝাতে চাইছি, যেটা বুঝাতে চাইছি আমি সেটাই আর কি, এরকম আর কি, যেটা আর কি ওরা জাস্ট একটু জাস্টিফাই করে যে আপনি যেটা বলছেন আপনি আসলেই সেটা কিনা। দ্যাটস অল। এটা এত কোনো কঠিন কোনো ইন্টারভিউ হয় না। আর ওরা একটু প্রফিসিয়েন্সিটাও চেক করে যে ইংলিশ প্রফিসিয়েন্সি কেমন আছে, এটাই আর কি। এরপরে আপনি সিলেক্ট হলেন, এপ্রিল মাসের মধ্যেই মোস্টলি সব প্রোগ্রামের রেজাল্ট চলে আসে, রিজেক্ট হোক বা অ্যাকসেপ্টেন্স হোক বা ওয়েটিং হোক, সবকিছু রেজাল্ট এপ্রিলের ভিতরে মোস্টলি চলে আসে। এরপরে আপনার অ্যাকসেপ্টেন্স আর ভিসা প্রসেস যেটা শুরু হয়, আর প্রি ডিপার্চার প্রিপারেশন যেটা শুরু হয় সেটা হচ্ছে মে টু অগাস্টের মধ্যেই হয়। তো এক্ষেত্রে আপনারা যারা সিলেকশন পর্যায়ে চলে যাবেন আপনারা হচ্ছে ইমাবিডি থেকে অনেক হেল্প পাবেন। যেমন এই বছর যেটা হয়েছে যে আমরা হচ্ছে যারা উইনার ছিল 119 জনের মতো, ওনাদের সাথে আমরা একটা মিটিং করেছি এবং সেখানে আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের সমস্যা সম্পর্কে জেনেছি। ওনাদের প্রথম কান্ট্রি যেটা, সেটা একটু ভিসা অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা প্রত্যেকেরই আলাদা। তো এই জিনিসটা আপনার সিলেকশন হওয়ার পরের যে জার্নিটা, এটার জন্য আপনার ইউনিভার্সিটি যেটাতে আপনি সিলেক্ট হবেন ওরা এতটা কোঅপারেট করে না। হয়তো আপনাকে বলবে যে হ্যাঁ অমুক তোমার এখানে শুরু হচ্ছে, তুমি অমুক এম্বাসিতে গিয়ে অ্যাপ্লাই করো, কিন্তু এই কাগজপত্র রেডি করা বা যা কিছু করা এগুলো আপনার নিজে থেকেই করতে হবে। তো সেই ক্ষেত্রে ইমাবিডি থেকে আপনারা হেল্প পাবেন ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি প্রত্যেকটা কান্ট্রিতে যারা প্রথম যাচ্ছে, প্রথম ফর এক্সাম্পল ইটালিতে যারা প্রথম আসছে তাদেরকে নিয়ে গ্রুপ করা হয়েছে, যারা স্পেনে যাচ্ছে তাদের নিয়ে, ফ্রান্সে যাচ্ছে তাদের নিয়ে, আলাদা আলাদা গ্রুপ করে আমরা হচ্ছে এখানে নিজেদের মধ্যেও একটা কোলাবোরেশন হয়। আর সাথে যারা এক্সপার্টিস আছে, আগে গিয়েছে এইসব কান্ট্রিতে প্রথমে, তাদের সাথেও একটা জয়েন করা যে ওনারা ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে। এরপরে হচ্ছে আপনারা প্রোগ্রাম তো স্টার্ট হয়ে যাবে নেক্সট ইয়ার অগস্ট সেপ্টেম্বরে মোস্টলি সব প্রোগ্রাম শুরু হয়, সেপ্টেম্বরের শুরুতেই ম্যাক্সিমাম সব প্রোগ্রাম শুরু হয়। তো এটা গেল হচ্ছে টাইমলাইন। এখন যেটা কোয়েশ্চেন যে আমি প্রোগ্রাম স্টার্ট করলাম, আমি শেষ করলাম আমার 2 বছরের জার্নি, এরপরে কি? তো এটা একটা প্রশ্ন থাকে যেটা সব ম্যাক্সিমাম অনেকেরই থাকে যে আমি কি করব, আমি বুঝতে পারছি না। তো যেটা হয় যে ইরাসমাসের পরে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে দেশে চলে আসতে হবে। আপনারা চাইলে আপনারা স্টে করতে পারবেন ইউরোপে, আপনাদেরকে জব সিকিং ভিসা দেয়া হবে। এটা বিভিন্ন কান্ট্রিতে ভ্যারি করে, বিভিন্ন কান্ট্রিতে, যেমন কোনো কান্ট্রিতে 1 বছর, কোনো কান্ট্রিতে 1.5 বছর, এরকম মোরালেস এরকমই থাকে। তো এটা এই 1 বছরের মধ্যে আইদার আপনি পিএইচডি ম্যানেজ করতে পারেন একাডেমিক্সে থাকার ইচ্ছা থাকলে, অথবা প্রফেশনাল ক্যারিয়ারেও যেতে পারেন, জবে যেতে পারেন, অর এলস আপনি যদি চান আপনি অবশ্যই দেশে তো ফিরে যেতেই পারেন। তো একাডেমিক্স এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা আপনাদের এরাসমাস প্রোগ্রামের শুরু থেকেই আপনাদের যে ইউনিভার্সিটি গুলো থাকবে তার সেখানকার প্রফেসরদের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। দেখা যায় যে এমন অনেকে হয়, যেমন আমার প্রোগ্রামেই এমন অনেক হয়েছে যে যে প্রফেসরের সাথে মাস্টার্স থিসিস করা হয়েছে তার সাথেই পিএইচডিটা কন্টিনিউ করেছে। তো এটা ম্যান্ডেটরি না বা নেসেসারিও না যে আপনার ইউনিভার্সিটির প্রফেসরের সাথেই পিএইচডি করতে হবে, দিস ইজ নট নেসেসারি। এছাড়াও আরো অপরচুনিটি আছে, যেমন আমারই একজন ক্লাসমেট, ও হচ্ছে ম্যারি কিউরি স্কলারশিপ নিয়ে পিএইচডি করছে। তো এটা ভ্যারি করে আপনার প্রেফারেন্স অনুযায়ী। তো আপনার জন্য এটা একটা ওয়ে যে আপনি পিএইচডি করতে পারেন। আর আমার মনে হয় যে ইরাসমাস মডুলাস কমপ্লিট করার পরে পিএইচডি করা হচ্ছে সবচেয়ে ইজি, মানে আপনি চাইলেই, আপনার যদি ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে, আপনি পারবেন। আর এছাড়া প্রফেশনাল ক্যারিয়ারের ক্ষেত্রে এখানেও বলবো যে আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকা দরকার। তো এই ক্ষেত্রে আমার সাজেশন যেটা হবে যে 2 বছর মাস্টার্স করার মধ্যে আপনার যদি ইন্টার্নশিপের কোনো সুযোগ থাকে সেটা আপনাদের অবশ্যই করা উচিত। 2টা সামার ব্রেক থাকে 2 বছরের মধ্যে। তো যদি 2টা ইন্টার্নশিপ করতে পারেন, এটা আপনার একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স হিসেবে আপনার সিভিতে জমা থাকলো। তো সেটা আপনাকে জব গ্র্যাব করতে অনেক হেল্প করবে। প্লাস হচ্ছে আপনি যদি যে কান্ট্রিতে জব করতে চান সেই কান্ট্রির কিছু ল্যাঙ্গুয়েজ জানতে পারেন, এটা তো আপনাকে পুরাই অ্যাসিওর করে দিবে যে আপনি জবের জন্য পারফেক্ট। কারণ ইউরোপিয়ানরা, হয়তো আপনারা অনেকেই জানেন যে ওরা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজকে অনেক প্রেফার করে। তো ইংলিশ ওরা একটু কমই বলতে চায় বা পারলেও বলতে চায় না। তো যেটা হয় যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়, যে ওদের অফিসে ওরা ইন্টারন্যাশনালি কাজ করছে, তো ইংলিশ হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ, তারপর ওরা চায় যে ইন্টারনালি ওরা যাতে একটু লোকাল ল্যাঙ্গুয়েজ
গ্রুপে নিজেদের মধ্যে ডিসকাশনটা করতে পারে। তো আমার সাজেশন থাকবে, আপনারা যদি প্রোগ্রামের শুরুতে আপনারা ডিসাইড করে ফেলেন যে আমি ফ্রান্সে যাচ্ছি, আমি ফ্রান্সে থাকতে চাই, তো আপনি একটু ফ্রেঞ্চটা সম্পর্কে 2 বছরের ধারণা নেন, একটু বলার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। তো এটা আপনাকে জব গ্র্যাব করতে অনেক বেশি সহযোগিতা করবে। এই হচ্ছে আফটার লাইফ ইরাসমাস। আর কিছু টিপস আমি শেয়ার করতে পারি, যেটা আমি বললাম যে অবশ্যই আপনাদেরকে রাইট প্রোগ্রামটা চুজ করতে হবে। এখন আমি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমি যদি এখন ম্যাথমেটিক্স রিলেটেড কোনো সাবজেক্ট চুজ করি, আমার জন্য এটা কোনো ভালো খবর বয়ে আনবে বলে আমি মনে করি না। তো আমার মনে হয় যে আমার ব্যাকগ্রাউন্ড যতটুকু আহ, আমার প্রোগ্রামের সাথে রিলেট করবে, ততটুকুই আমার চান্স বাড়বে যে আমি এটা গ্র্যাব করতে পারবো। সুপার কম্পিটিটিভ, এটা প্রত্যেকটা কান্ট্রি থেকে ম্যাক্সিমাম 2জনকে নিতে পারে, একজনই নেয়, ম্যাক্সিমাম 2জনকে নেয়। তো এটা কতটা কম্পিটিটিভ আপনারা চিন্তা করতে পারেন। তো যতটুকু আপনার দিতে পারেন, মানে যতটুকু নিজেকে এক্সপ্রেস করতে পারেন, নিজেকে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আমি বেস্ট, ততটাই হচ্ছে ভালো। আর কভার লেটার হচ্ছে, মোটিভেশন লেটার হচ্ছে সেটার জন্য বেস্ট ওয়ে। তো কম্পিলিং একটা মোটিভেশন লেটার অবশ্যই থাকতে হবে। আর যেটা আমি রেফারেন্সের কথা আগেও বলেছি, রিকমেন্ডেশন লেটার আপনারা হচ্ছে প্রফেশনালদের কাছ থেকে বা আপনার অফিসিয়াল কোনো ম্যানেজারের থেকে যদি রিকমেন্ডেশন লেটারটা নেন, এভাবে নিবেন যে তারা আপনাকে পুরোপুরি রিপ্রেজেন্ট করতে পারছে, যে আপনার রিকমেন্ডেশন লেটারটা যেন আপনার সব স্কিল গুলাকে প্রমাণ করতে পারছে যে হ্যাঁ আসলেই আমি যেটা সেটাই। তো এরপরে আপনারা যে টাইমটা থাকে একটু ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিতে পারেন সিলেকশনের পরে, প্রাথমিক পর্যায়ে সিলেকশনের পরে। এর জন্য আপনারা হচ্ছে প্রিভিয়াস যারা এসব যে আমাদের যে ইরাসমাস মুন্ডাস বাংলাদেশ গ্রুপ আছে, ওখানে বর্তমান থেকে যত এত বছরের স্টুডেন্টরা ছিলেন, অ্যালুমনাইরা ছিলেন, সবাই কানেক্টেড আছে, ওনাদের সাথে যোগাযোগের চেষ্টা করতে পারেন যে কিভাবে তারা এই ইন্টারভিউটা গ্র্যাব করেছে বা কিভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করেছে, কি কি কোশ্চেন এসেছে না এসেছে, এগুলো সম্পর্কে ধারণা নিয়ে আপনারা ওইভাবে নিজেদেরকে প্রিপারেশন নিতে পারেন। তো ইন্টারভিউটা যদি ভালোভাবে দিতে পারেন, সেটাও আপনাদের জন্য একটা ভালো খবর বয়ে আনবে আই হোপ। এরপরে পাবলিকেশন যদি থাকে, সেগুলোও ভালো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে, প্রফেশনাল এজ আই সেড বিফোর, জিআরই, এগুলা কোনো কিছুই ম্যান্ডেটরি না, এগুলো হচ্ছে আপনাকে জাস্ট একটা প্লাস পয়েন্ট দিল। ফর এক্সাম্পল, আমার এবং আরেকজনের প্রোফাইল সেম, 2জন থেকে একজন তারা চুজ করতে চাচ্ছে, তো কাকে করবে, হয়তো তখন ওরা এগুলাকে দেখবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ওর কিছু প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, তাহলে ওকে চুজ করছি, এরকম আর কি। কিন্তু এটার জন্য যে আপনার ইরাসমাস মুন্ডাসের অ্যাপ্লিকেশন আটকে যাবে বা হচ্ছে আপনাকে পিছায় ফেলবে, এরকম কোনো কিছু না। থাকলে অবশ্যই সাবমিট করবেন। এখন একটু বলি স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে। এটা হচ্ছে আপনার আমি বলবো যে প্রোফাইল যেরকমই হোক, আমি যেরকম আগে বলছিলাম যে সিজিপিএ 3.5 থাকা একটা বেটার অপশন, কিন্তু জাস্ট ইন কেস এখন আমি 4th ইয়ারে আছি, আমার এখন সুযোগ নেই যে আমি অনেক বেশি আমার সিজিপিএ ইনক্রিজ করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো যে উপায়টা, যেটা আমি নিজেকে প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে এসওপি। এখানে আপনাকে নিজেকে লিটারেলি মানে পুরাটাই আপনাকে স্টোরি বলতে হবে, আপনার স্টোরি, যে আপনি কিভাবে এই প্রোগ্রামটার জন্য আপনি ফিটেড, আপনাকে কেন ওরা সিলেক্ট করবে, কিভাবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যে প্রসপেক্টিভ প্রোগ্রামটা এটা কিভাবে রিলেট করছে, কিভাবে আপনি হয়তো কোনো একটা কারণে আপনি হয়তো ভালো রেজাল্ট গ্র্যাব করতে পারেননি, সেই স্টোরিটাও আপনি বলতে পারেন যে কেন হলো, মানে এভরিথিং, জাস্ট আপনার স্টোরিটা আপনি শেয়ার করলেন, আপনার প্যাশনটা আপনি শেয়ার করলেন, যে আপনি কেন এই প্রোগ্রামে ইন্টারেস্টেড, কেন আপনি এই প্রোগ্রামটা নিয়ে ফিউচারে কি করতে চান, আপনার গোল কি, কেন ওরা আপনাকে সিলেক্ট করবে। এই জিনিসটা আপনাকে পুরা মানে এক্সপ্রেস করতে হবে, আপনাকে বুঝাতে হবে যে কেন আপনি আর 5জন স্টুডেন্ট থেকে বেস্ট, ওরা কেন এতগুলা কম্পিটিটিভ কম্পেলিং স্টুডেন্টের মধ্যে থেকে আপনাকে কেন চুজ করবে, আপনাকে এটা প্রুভ করতে হবে। নিজেকে আপনার লিটারেলি এখানে উজাড় করে বলতে হবে যে না, আমি এই প্রোগ্রামের জন্য বেস্ট। তো এসওপিটা যদি আপনারা ঠিকভাবে লিখতে পারেন, মানে অন্য ডকুমেন্টস গুলো যেমনই হোক না কেন, আমার মনে হয় যে এটা আপনাকে অনেক দূর সামনে আগাতে সাহায্য করবে। তো এসওপিটা নিয়ে সময় দিবেন অবশ্যই। অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হয়, কিন্তু আমি বলবো যে এসওপি নিয়ে আরো আগে থেকে কাজ করেন। এটা নিয়ে হচ্ছে আপনারা একটা ড্রাফট লিখেন, এটাকে মডিফাই করেন, প্রফেশনালকে দিয়ে রিভিউ করান, দেন হচ্ছে বারবার মডিফাই করেন, ইউনিভার্সিটির সবকিছু রিকোয়ারমেন্ট চেক করেন, দেন হচ্ছে সাবমিট করেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ফ্রম মাই সাইড এটাই, আমি রিকোয়েস্ট করবো আমার পার্টনারকে ফার্দার কনভারসেশন করার জন্য। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আর এটা হচ্ছে আমাদের ইরাসমাস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ওয়েবসাইট, আপনারা চাইলে চেক করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ ম্যামকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য।
এখন আমি অনুরোধ করবো এস এম ফয়সাল আহমেদ স্যারকে আমাদের সাথে তার এক্সপিরিয়েন্স ও মূল্যবান দিক নির্দেশনা শেয়ার করার জন্য। আহ ধন্যবাদ ধন্যবাদ সোহানা আপুকে সুন্দরভাবে ইরাসমাস মুন্ডুস প্রোগ্রাম সম্পর্কে বর্ণনা করার জন্য। আমি জাস্ট স্লাইডটা শেয়ার করতেছি। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে স্লাইড। ওকে। আপু অলরেডি আপনাদের ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনটা কি এবং ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ কি এই সম্বন্ধে ওভারঅল আই থিঙ্ক ধারণা দিয়ে দিয়েছে। সবকিছু ক্লিয়ার আই থিঙ্ক। জাস্ট শুরু করার আগে আমি আমার জাস্ট ইন্ট্রোটা দিচ্ছি। লাস্ট ইয়ার 2023-তে আই গট স্কলারশিপ, যা আমার প্রোগ্রামের নামটি হলো ম্যানুফ্যাকচারিং 4.0 বা ইন্টেলিজেন্ট এন্ড সাস্টেনেবল টেকনোলজি, যেটা সংক্ষেপে ম্যাটা 4.0। আমার প্রোগ্রাম মোবিলিটি কান্ট্রি ফ্রান্স, ইতালি, নরওয়ে, জার্মানি। আর আমার গ্রাজুয়েশন বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রুয়েট। সো রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাপ্লিকেশন, আপু এই সম্বন্ধে আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি কি কি ডকুমেন্টস লাগবে। এর মধ্যে যে জিনিসটা কারিকুলাম বিটে, যেটা হলো ইউরোপাস ফরম্যাটে আপনাদের অবশ্যই সেটা আপলোড করতে হবে। Because, আমি যখন দেখাবো নেক্সট স্টেপে যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট গুলা, সেইখানে সিবি আপলোড করতে হবে। সিবি একটা ভাইটাল জিনিস। তো সিবিটা রিপ্রেজেন্ট করবে আপনার ওভারঅল ডিটেলস, আপনার সবকিছুই, ব্যাকগ্রাউন্ড, এক্সপিরিয়েন্স বলেন যে যেটাই হোক না কেন। তো সিবিটা অবশ্যই ইউরোপাস ফরম্যাটে আপলোড করতে হবে। তো ইউরোপাস ফরম্যাটে আপলোড করতে গেলে অবশ্যই আপনাকে একটা যে ইউরোপাস সিবি সেখানে অ্যাকাউন্ট খোলা লাগবে। আপনারা যদি সাপোজ ইউরোপাস, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আই থিঙ্ক, ইউরোপাস সিবি যে লগ ইন বা ইউরোপাস সিবি লিখে সার্চ দেন, দেন আপনারা হলো ইউরোপাস সিবি ক্রিয়েট করার যে পোর্টাল গুলা, সেই পোর্টাল গুলা পেয়ে যাবেন। দেন সেখানে লেখা থাকবে যে আপনার যে ক্রিয়েট ইউর ইউরোপাস সিবি, আপনার জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করা। যখন আপনার লগ ইন করা না থাকবে তখন জাস্ট আপনাকে সাইন আপ করতে হবে। জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে 2 থেকে 3 মিনিট লাগবে। আমি যদি জাস্ট একটা ফরম্যাট দেখাই, যে ইউরোপাস সিভির যে ফরম্যাটটা, আপনার ওইখানে যখন আপনারা ডিটেলসটা আপলোড করবেন, ঠিক আছে, 2 পেজ থেকে 3 পেজ এনাফ। জাস্ট আপনার এই ফরম্যাটে ইউরোপাস সিভিটা থাকবে, আপনার সবকিছু এখানে লেখা থাকবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন, আপনার ডিজিটাল স্কিল, ট্রেনিং, ল্যাঙ্গুয়েজ স্কিল এন্ড আনাদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনারা যেটা অ্যাড করতে চান সবকিছু এখানে অ্যাড করতে পারবেন আই থিঙ্ক। সাপোজ এই ওনার একটা প্রোফাইল দেখা যাচ্ছে। আপনার যখন প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট হবে, দেন আপনার যে প্রোফাইলে জাস্ট আপনার যে জিনিসগুলো ইনফোগুলো অ্যাড করতে চান, হ্যাঁ, ইনফোগুলো অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা যেটা দেখতে পারবেন, আপনার লেফট সাইডে ক্রিয়েট এ সিভি নামে একটা অপশন থাকবে। ক্রিয়েট এ সিভি যখন আপনি ক্লিক করবেন, ক্রিয়েট এ সিভি, দেন লেখা থাকবে যে স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল। আপনি যে ডাটাগুলো ইনপুট দিয়েছেন, আপনার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশনাল যে জিনিসগুলো থেকে ডাটাগুলো সব কালেক্ট করে নিয়ে আসবে, একটা সিভি ক্রিয়েট করে দেবে। এবং আপনি যে ইনফরমেশন গুলা নিতে চান, সাপোজ আপনার এন্টায়ার প্রোফাইল, আপনার ডিটেলস, আপনার এডুকেশন, যে ইনফোগুলো আপনি সিভিতে রাখতে চান, জাস্ট আপনি ইন অর আউট যেটা রাখতে চান না কেন, আপনি যে সিলেক্ট করবেন, যাতে আপনার সিভিতে জাস্ট ওটা অ্যাড হয়ে যাবে। দেন আপনার হলো কয়েকটা ফরম্যাট, তার আপনি আপনার পছন্দ মতো আপনি ফরম্যাট চুজ করে নেবেন। আপনি কোন ফরম্যাটটা চান, বিভিন্ন ফরম্যাট আসবে। আপনি জাস্ট আপনার পছন্দ মতো জাস্ট ফরম্যাটটা দেন। আপনি হলো আপনার নাম লিখে জাস্ট ডাউনলোড অর সেভ ইন মাই ইউরোপাস লাইব্রেরি, ঠিক আছে, আপনি জাস্ট ডাউনলোড করে রাখবেন। যেটা আপনি পরবর্তীতে আপনি যখন অফলাইনে আপলোড করবেন, ঠিক আছে, অফলাইনে যখন আপলোড করবেন সেটা এই জিনিসটা আপলোড করে দিতে পারবেন।
আর বাকি যে জিনিসগুলো যেটা আপু অলরেডি বলে দিয়েছে, আপনার লেটার অফ মোটিভেশন, লেটার অফ রিকমেন্ডেশন, ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যান্ড ভ্যালিড যে পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্স প্রুফ। দেন আপনার যে জিনিসগুলা এনশিওর করতে হবে, সাপোজ আপু যেটা বলে দিয়েছে সিজিপিএ 3 মিনিমাম, বাট মোস্ট অফ দ্য কেস হয়তো এর থেকে বেটার, কজ এখানে যেহেতু একটা কম্পিটিটিভ ইস্যু, সো যার সিজিপিএ হয়তো বা বেটার তার পসিবিলিটি বেশি, বাট এমন না যে সিজিপিএ কম থাকলে সিলেক্ট হওয়ার পসিবিলিটি নেই। তো আমার যদি সাপোজ সিজিপিএ কম থাকে, তো কোন জিনিসগুলোকে আমাকে বেনিফিট করবে অন্য সাইড থেকে, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আপনি এক্সপ্লোর করতে পারেন, লেটার অফ মোটিভেশন বা এসওপি সেই জিনিসটাকে আপনি ভারী করতে পারেন, আপনি আইএলটিএস এর রেজাল্ট ভালো করতে পারেন। So, সেই জিনিসগুলো কভার দিবে আপনার সিজিপিএ যদি কম থাকে, তো আপনি কভার দিবেন অন্য সাইড গুলো থেকে, যাতে আপনি অন্যদের সাথে কম্পিটিশনে যেতে পারেন। ঠিক আছে, এখন সিজিপিএ কম থাকার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বেনিফিট করবে। সেম জিনিস যেটা রিসার্চ আর্টিকেল, পাবলিকেশন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই এগিয়ে রাখবে। আর আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে দ্যাটস গুড, কারণ আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এটা আপনাকে অবশ্যই প্রোফাইল বুস্ট করবে, বাট এটা ম্যান্ডেটরি না। পাবলিকেশন ম্যান্ডেটরি না, বাট পাবলিকেশন যখন থাকবে, যখন আপনার প্রোফাইলটা যখন দেখবে, এখন আপনার সাপোজ আপনার 3 থেকে 4টা পাবলিকেশন আছে, আর আরেকজনের সাপোজ কোনো পাবলিকেশন নেই, আপনাদের দুইজন রেজাল্ট সেম, তো অবশ্যই যার পাবলিকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাকে অবশ্যই প্রিফার করবে যারা সিলেকশন কমিটিতে থাকবে, ঠিক না? ইরাসমাস মুন্ডাসের যে ক্যাটালগ, যেখানে গেলে আপনারা হলো সবগুলো প্রোগ্রাম দেখতে পারবেন। আমি এই জিনিসগুলো জাস্ট স্ক্যান করলেই আপনাকে সেই পোর্টালে নিয়ে যাবে। আমি ওখানে চলে যাচ্ছি সরাসরি। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন, আপনি ইরাসমাস মুন্ডাস যে ক্যাটালগে ঢোকার পর এখানে বর্তমানে 206টা প্রোগ্রাম রানিং আছে, ঠিক আছে, দেখাচ্ছে। এখন 206টা প্রোগ্রামের মধ্যে কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড সার্চ করে প্রোগ্রাম শর্ট আউট করতে পারেন। দেন কান্ট্রি, আপনার যদি কোনো কান্ট্রি প্রিফারেন্স থাকে যে কোন কান্ট্রিতে আপনি করতে চান, সাপোজ ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, অ্যাজ ইউ উইশ। দেন ডিউরেশন 12 মান্থ, 24 মান্থ। দেন ইউনিভার্সিটি, কারেন্টলি 464 ইউনিভার্সিটি দেখাচ্ছে। এখানে আপনার কোনো ইউনিভার্সিটি প্রিফারেন্স আছে কিনা এখানে সবকিছু আপনি দেখতে পারবেন। দেন ইয়ার। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, এখন আপনার জন্য কোনটা প্রিফারেবল। সো আপনি যদি এখানে শর্ট আউট করতে চান, ফিল্ড অফ স্টাডি আছে, এখানে দেখেন আপনি কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল অর জিওসায়েন্স, হিস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি, ল, ম্যাথমেটিক্স, ফিজিক্স, সাইকোলজি, দেন সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস। বাট তার মানে এই না, অনেক সময় দেখবেন যে আপনার প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। সো আপনি অবশ্যই প্রোগ্রামের ভিতরে যে ডিটেলস রিকোয়ার, যে ডিপার্টমেন্টটা লাগবে সেটা অবশ্যই দেখে নেবেন, তাহলে হলো সেটা আপনার জন্য। সাপোজ আমি যদি আমার প্রোগ্রাম দেখাই, এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখাচ্ছে। আহ আপনি যেই প্রোগ্রামের সম্বন্ধে জানতে চাচ্ছেন ডিটেলস, এখানে প্রত্যেকটা প্রোগ্রামের নিচে দেখেন লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট প্রত্যেকটা প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আমি যদি একটা প্রোগ্রামে ঢুকি, আমার মেটাফোর, দেখতে পাচ্ছেন প্রোগ্রামের ডিটেলস, 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম এবং 6টা ইউনিভার্সিটি কোন কোন জায়গায় আমার কোথায় কি হবে লেখা আছে। দেন আপনার যেটা প্রথমে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন শুরু করার আগে বা দেখার আগে প্রোগ্রামের ডিটেলস কি কি এখানে দেওয়া আছে। কি সাপোজ টাইমলাইন, ডেডলাইন নভেম্বর 15, ফেব্রুয়ারি 15 ক্লোজ। এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করে, আপনি প্রত্যেকটা প্রোগ্রামে ইন্ডিভিজুয়াল ঢুকে এটা দেখতে পারবেন। মার্চে ইন্টারভিউ হবে হয়তো বা মার্চ 15 এর মধ্যে, এবং রেজাল্ট পেয়ে যাবে 25 মার্চ টু 1 এপ্রিল। দেন হু ক্যান অ্যাপ্লাই,
প্রত্যেকটা প্রোগ্রামে আপনার যেই সাপোজ শর্ট আউট করবেন, প্রত্যেকটা প্রোগ্রামে যে আপনার ফার্স্ট দেখতে হবে যে হু ক্যান অ্যাপ্লাই এবং অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া যেগুলা সেই জিনিসগুলা এখানে সুন্দর করে লেখা আছে। অবশ্যই ব্যাচেলর সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, দেন 180 ইসিটিএস, দেন আপনার ব্যাকগ্রাউন্ডে কি থাকতে পারে, মেকানিক্যাল, ম্যাটেরিয়াল সায়েন্স আর মেকাট্রনিক্স। এবং এখানে ক্রাইটেরিয়া কি কি লেখা আছে, এটা প্রত্যেকটা প্রোগ্রামে ভ্যারি করে। সো আমি জাস্ট মানে এই প্রোগ্রামটা দেখাচ্ছি। তো এখানে আপনার দেওয়া আছে যে আপনার ম্যাথমেটিক্স থাকতে হবে, কি কি থাকতে হবে, নিউমেরিক্যাল মেথড, কি কি জিনিস থাকতে হবে এখানে লেখা আছে। দেন ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনারা হয়তো বা আমি দেখলাম যে কমেন্ট সেকশনে আস্ক করলেন যে ইংলিশ প্রফিসিয়েন্সি কত লাগে, 6.5 মিনিমাম, ম্যাক্স আই থিঙ্ক ম্যাক্সিমাম প্রত্যেকটা 206টা প্রোগ্রামের মধ্যে বলতে গেলে 70 থেকে 80% প্রোগ্রামই 6.5 মিনিমাম। আর টোফেল অন্যান্য স্কোর এলিজিবল, বাট জিআরই, জিম্যাট বা এগুলা থাকা ভালো, বাট আইএলটিএস টা তারা সবচেয়ে বেশি প্রিফার করে, ঠিক আছে। এবং অবশ্যই 2 বছরের পুরনো হবে যাবে না আইএলটিএস স্কোর যখন আপনি অ্যাপ্লাই করবেন। কিছু কিছু প্রোগ্রামের কিছু কিছু ক্ষেত্রে তারা এমওআই অ্যাকসেপ্ট করে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা ইংলিশ, সেটা অবশ্যই প্রোগ্রামের ভিতরে ঢুকে দেখতে হবে আপনাকে সারা এমওআই অ্যাকসেপ্ট করে কিনা, যে আইএলটিএস এর পরিবর্তে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বাট এটা খুবই রেয়ার, হয়তো কয়েকটা ইয়েতে প্রোগ্রামে। আপু আপনাদের বলে দিয়েছে অলরেডি যে আপনাদের অবশ্যই আবার লাস্ট মুহূর্তে তারা আইএলটিএস সার্টিফিকেট চাইতে পারে। সো ওই সময় আবার আইএলটিএস সার্টিফিকেট তো আপনার যদি রেডি না থাকে ওই সময় তো আপনি আপলোড করতে পারবেন না। সো আই থিঙ্ক ডকুমেন্ট প্রিপারেশন আগে আইএলটিএস এর সার্টিফিকেটটা মানে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা আপনার কাছে থাকা ভালো, যখন আপনার লাগবে বা আপনি আপলোড করে দিলেন ওই জিনিসটা বেটার। দেন এখানে ডকুমেন্টস কি কি লাগবে সুন্দর করে প্রত্যেকটা পোর্টালেই ইন্ডিভিজুয়ালি সুন্দর করে ডেসক্রাইব করা থাকে, ঠিক আছে। কি কি জিনিস লাগবে, সিবি, এবং তারা কিন্তু বলে দিচ্ছে ইউরোপার সিবি টেমপ্লেট, আপনি যখন ক্লিক করবেন তারা আপনাকে ওই পোর্টালে নিয়ে যাবে ইউরোপার সিবি, আমি যেটা আপনাকে দেখালাম। দেন photograph, passport size picture and copy of passport, okay, it's normal. Then copy of certificates, diploma, that means degree, আপনার ব্যাচেলর ডিগ্রি যেটা আপনার আপলোড করতে হবে। দেন আপনার ট্রান্সক্রিপ্ট রেকর্ড সেটা আপলোড করতে হবে। এভিডেন্স অফ ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা আপনাকে বললাম যে আইএলটিএস সার্টিফিকেট, সেটা আপনাকে অ্যাপ্লাই করতে আপলোড করতে হবে। দেন ম্যাথমেটিক্স লেভেল, এটা হলো এই প্রোগ্রামের জন্য, সব প্রোগ্রামের জন্য না, এটা আপনার। দেন মোটিভেশনাল ভিডিও, এটা এই প্রোগ্রামের জন্য। অনেক প্রোগ্রামে মোটিভেশনাল লেটারটা চায়, যেটা হলো শুধু আপলোড করতে হয়, বাট আমাদের প্রোগ্রামের যেই ক্রাইটেরিয়া, যেই প্রফেসর কোঅর্ডিনেটর তিনি সফট কপি পছন্দ করেন না হয়তোবা। যাই হোক, মোটিভেশনাল ভিডিও আপলোড করতে হবে। মোটিভেশনাল ভিডিও এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, বট ম্যাক্সিমাম 3 মিনিট। আপনি কেন এই প্রোগ্রামটা চুজ করতে চাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এই প্রোগ্রাম রিলেটেড, আপনি এই প্রোগ্রামে যদি আপনাকে সিলেক্ট করে আপনি এই প্রোগ্রাম থেকে এগুলা জিনিস জানতে পারবেন এবং আপনি ভবিষ্যতে এই জিনিসগুলা আপনি আউটপুট বা আপনার এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস আপনার মোটিভেশনাল ভিডিওতে ভালোভাবে উল্লেখ করতে হবে, ঠিক আছে। কারণ যার মোটিভেশনাল ভিডিওটা এসওপি বা মোটিভেশন ভিডিও যেটাই বলেন না কেন, আপনার যার মোটিভেশনাল ভিডিওটা বেটার অবশ্যই সে এগিয়ে থাকবে, কারণ এখানে একটা ভালো মার্কস আছে। দেন প্রুফ অফ রেসিডেন্স, যেটা অলরেডি আপনারা জানেন। অ্যান্ড 2 রেকমেন্ডেশন লেটার, এটা আপনার প্রফেসর থেকে নিতে পারেন, বা আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আপনার যেই প্রতিষ্ঠান থেকে নিতে পারেন, বা আপনি রিসার্চ করছেন রিসার্চ কোলাবোরেটরের সাথে নিতে পারেন। আমার ক্ষেত্রে মোটামুটি আমি 2 থেকে 3টা রেকমেন্ডেশন লেটার আপলোড করছি। সো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে একটা, দেন আমি রিসার্চ করছি যার সাথে তার রিসার্চ কোলাবোরেটর, দেন আমার টিচার যে প্রফেসর ছিলেন। সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই হেল্প করবে রিকমেন্ডেশন লেটার। এবং অবশ্যই খেয়াল রাখবেন 3টা রেকমেন্ডেশন লেটার যাতে 2টা রেকমেন্ডেশন লেটার বা 3টে যেটাই হোক না কেন, রেকমেন্ডেশন লেটার যাতে অবশ্যই আপনাকে যাতে যে রেকমেন্ড করতেছে সে যাতে আপনার সম্বন্ধে ভালোভাবে জানে এবং আপনার সম্বন্ধে যে ডিটেইলসগুলো লিখবে অবশ্যই আপনাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তারা কিন্তু রেকমেন্ডেশন লেটার পড়লেই বুঝতে পারবে যে এই জিনিসগুলো কি আপনি লিখে দিচ্ছেন বা অন্য কেউ। দেন এখানে যে জিনিসগুলা যেগুলা অলরেডি আপনি জেনে গেছেন যে
eligibility check, then pre-score, তারা short 100 নাম্বার 100 applicants বা যেটা হোক না কেন, যেটা তারা হলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কস ক্যালকুলেট করে, দেন তারা লাস্টে 100 এর মধ্যে কত পয়েন্ট পায় সেটা কাউন্ট করে ওখানে হয়তো আবার রিজার্ভ লিস্ট করে, এখানে ডিটেলস দেওয়া আছে। সো এই জিনিসগুলো হলো, সো আপনার প্রথমে দেখতে হবে প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা মেইন, আপনি কি এলিজিবল কিনা প্রোগ্রামের ক্ষেত্রে সেটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তারপর অ্যাপ্লাই করবেন এবং প্রোগ্রাম সম্বন্ধে যদি ডিটেল জানতে চান, তো কোথায় কি প্রোগ্রাম হবে, ফ্রান্সে, এখানে ফ্রান্স ইউনিভার্সিটি সম্বন্ধে ডিটেল দেওয়া আছে ক্লিক করলে, এবং ফ্রান্সে কি কি পড়াবে এখানে দেওয়া আছে। আপনার সেকেন্ড সেমিস্টার কত হবে এই প্রোগ্রামের ক্ষেত্রে ইতালিতে, তো সেকেন্ড সেমিস্টার ইতালিতে কি কি পড়াবে, ম্যাটেরিয়াল ডিজাইন এন্ড সামথিং ফর্মিং, তো এই জিনিসগুলা হলো। এবং সেকেন্ড ইয়ার নরওয়েতে, নরওয়েতে আপনার কি কি জিনিস পড়াবে এবং আপনার সব ডিটেলস এই জিনিসগুলো দেওয়া থাকবে। এটা আপনি পরবর্তী যখন আপনার প্রোগ্রাম সম্বন্ধে, কোনো প্রোগ্রাম সম্বন্ধে আপনি ইন্টারেস্টেড, আপনি যখন মোটিভেশন লেটার লিখতে যাবেন তখন এই জিনিসগুলো সম্বন্ধে জানবেন। ফার্স্টে আপনি দেখতে হবে যে এই প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল কিনা। হ্যাঁ, আপনি এলিজিবল দেখলেন যে হ্যাঁ আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, দেন আপনি প্রোগ্রাম ডিটেলস সম্বন্ধে জানলেন, কারণ আপনার মোটিভেশনাল লেটার লিখতে গেলে বা মোটিভেশন ভিডিও তৈরি করতে গেলে এই জিনিসগুলো লাগবে, তখন আপনি ডিটেল করতে পারবেন হ্যাঁ এই প্রোগ্রামে এগুলো জিনিস পড়াচ্ছে বা পড়াবে, তো এই জিনিসগুলো আমার প্রোগ্রামে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এবং আমি ইন্টারেস্টেড এবং আমার রিসার্চের সাথে এই জিনিসগুলো যাচ্ছে, তো আপনি এই জিনিসগুলো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন, ঠিক আছে? যেটা আপনার প্রোফাইলকে বুস্ট করবে। এখানে সব দেওয়া আছে প্রত্যেকটা ইসের। আমি যদি সাপোজ অন্য একটা প্রোগ্রামে যাই, এটা যদি আমি আরেকটা প্রোগ্রামে ঢুকি, দেখেন সেম জিনিস, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আলাদা, তাদের প্রত্যেকটা সেমিস্টার 1 কোথায় হবে, সেমিস্টার 2 সব দেওয়া আছে, 4টা ইউনিভার্সিটি, 10টা কোহোর্ট, সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস। তো আপনাকে প্রথমে যেটা দেখতে হবে আপনি এলিজিবল কিনা, এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া, তো এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে ক্যান্ডিডেট মাস্টার ব্যাচেলর ডিগ্রি 3 years 180 ECTS, bachelor's in mineral engineering, mining engineering, chemical and metallurgical, material science background যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখন সাপোজ কেউ যদি এখানে সিভিল বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লাই করে, ঠিক আছে, তারা কিন্তু প্রথম মানে ফার্স্ট ইয়েতে শর্ট আউট, বিকজ তাদের ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু মেইন যে ফোকাস সেই জিনিসগুলো লেখা থাকবে, তাদের মানে তাদের প্রায়োরিটি কিন্তু সবচেয়ে আগে, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডে যারা অ্যাপ্লাই করবে তাদের প্রায়োরিটি হলো ফার্স্ট, ঠিক আছে? এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি অ্যাপ্লাই করতে হয়তো পারবেন, কিন্তু আপনাকে তারা প্রথমেই শর্ট আউট করে দিবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এমন রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্লাই করা, যেটা আপু আপনাদের বলে দিল যে 10টা প্রোগ্রাম অ্যাপ্লাই করালাম, কিন্তু এটা হবে না। আপনি 2টা প্রোগ্রামে বা 3টা প্রোগ্রামে অ্যাপ্লাই করেন আপনার রিলেটেড বা, এবং আপনি ওই সম্বন্ধে জানেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড ওর সাথে যায়, এবং আপনি আপনার মোটিভেশন লেটার এবং সবকিছুতে আপনার যে ওই প্রোগ্রাম সম্বন্ধে ইন্টারেস্ট সেটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু এমন ডাইরেক্ট কোনো প্রোগ্রাম নেই যে আপু যেটা বললো যে মাস্টার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা এমন ভাবে প্রোগ্রাম গুলো অর্গানাইজ করা যাতে মাল্টি কালচারাল এবং মাল্টি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট পড়তে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তারা প্রত্যেকটা প্রোগ্রাম লঞ্চ করে প্রত্যেকটা 4 থেকে 5 বছর পর পর। তো এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, যেমন আমার প্রোগ্রামে 25 স্টুডেন্ট, আমরা 17টা কান্ট্রি থেকে, এবং এক একজন বলতে গেলে কেউ আছে মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড, কেউ মেকাট্রনিক্স ব্যাকগ্রাউন্ড, কেউ এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ড। তো এই জিনিসগুলো তারা মাথায় রেখে, এবং জেন্ডার ইকুয়ালিটি তো আছেই, তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তারা মানে সিলেক্ট করে। সো আর আপনি যখন অবশ্যই অ্যাপ্লাই করবেন, তো এই জিনিসগুলা অবশ্যই মাথায় রাখবেন যে আমি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি, এই প্রোগ্রাম আমার সাথে রিলেটেবল কিনা, ঠিক আছে? শুধু অ্যাপ্লাই করলেই হয়ে যাবে এমনটা না। 2-3 বছর আগেও যেটা ছিল যে 3টা প্রোগ্রামের বেশি অ্যাপ্লাই করা যেত না, লাস্ট 2 বছর ধরে করোনা কোভিড এর পরে মনে হয় জিনিসটা উঠায় মানে কি করে দিছে যে আপনি হয়তো আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে এই না যে আপনি আনলিমিটেড এই 206টাতে অ্যাপ্লাই করবেন, অবশ্যই 206টা আপনার রিলেটেড না, এবং অবশ্যই সময় নিয়ে অ্যাপ্লাই করবেন, কারণ একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে গেলে অনেক কিছু আপনার এলওআর, এসওপি, সিবি, প্রত্যেকটা জিনিস, এবং আপনি অবশ্যই যখন একটা প্রোগ্রামের জন্য লিখবেন মোটিভেশনাল লেটার বা মোটিভেশনাল ভিডিও, সে
সেই জিনিসটা ওই প্রোগ্রাম রিলেটেড হবে। এমন না যে একটা কমন একটা এসওপি লিখলেন, এটা সবগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করে দিলেন, ঠিক আছে? আপনি যখন একটা প্রোগ্রাম, সাপোজ এই প্রোগ্রাম সাস্টেনেবল মিনারেল এবং মেটাল প্রসেসিং ইঞ্জিনিয়ারিং লিখবেন, আপনার অবশ্যই এসওপিটা, যে স্টেটমেন্ট অফ পারপোজ বা মোটিভেশনাল লেটার যেটাই বলেন না কেন, সেটা হইতে হবে এই প্রোগ্রাম রিলেটেড, কারণ আপনি তো তখন তাকে এই প্রোগ্রাম রিলেটেড তাকে বোঝাতে হবে। সো আপনি যখনই অ্যাপ্লাই করবেন 3টা বা 4টা প্রোগ্রামে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এসওপি তৈরি করার ট্রাই করবেন, এবং এসওপি গুলো এমন না যে ঠাস করে আপনি লিখলেন যে একদিন শেষ করে দিলেন, অবশ্যই টাইম নিয়ে করবেন। আমি যখন অ্যাপ্লাই করছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অ্যাটলিস্ট 2 থেকে 4 দিন টাইম নিয়ে কি লিখলে আপনার জন্য এই ব্যাকগ্রাউন্ড সাথে যায়, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার মোটিভেশন কেন, আপনি এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, তাহলে হলো আপনার সিলেক্টেড হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। কজ এসওপি কিন্তু মানে আপনার প্রফেসরদের কাছে রিপ্রেজেন্ট করে যে আপনি আসলে ইন্টারেস্ট কিনা এই প্রোগ্রামের ক্ষেত্রে। আই হোপ আপনারা যেই জিনিসগুলো, যেটা ইরাসমাস মুন্ডাস যে অ্যাপ্লাই করার যেই ক্যাটালগ থেকে যে অ্যাপ্লাই করার প্রসিডিউরটা, সেটার সম্বন্ধে সংক্ষিপ্ত ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করছে। আই থিঙ্ক এই জিনিসটা কিছু হলেও আপনাদের আইডিয়া দিয়েছে। দেন আমি যে জিনিসটা বলেছিলাম আপনাকে ক্রাইটেরিয়া, সেটা আপনার 100 মার্কস কাউন্ট করে, বাট এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। সো কিছু প্রোগ্রামের ক্ষেত্রে এটা জাস্ট একটা ওভারঅল আইডিয়া, ঠিক আছে? গ্রেড সাপোজ 20%, একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে নিতে পারে 20%, এক্সপিরিয়েন্সের থেকে নিতে পারে 10%, রেকমেন্ডেশন থেকে 10%, কারিকুলাম এটা থেকে 5%, ঠিক আছে? সো এই জিনিস, দেন মোটিভেশন, অ্যাজ পার মোটিভেশন লেটার 20%, ইংলিশ প্রফিসিয়েন্সির উপর 5%। সো এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করে, বাট একটা জাস্ট জেনারেল আইডিয়া আপনাকে দেওয়ার জন্য। সো আপনার সিজিপিএ কম, সো আপনার অন্য জিনিসগুলো যে সাইট গুলো আছে সেগুলো দিয়ে আপনাকে কভার করতে হবে, ঠিক আছে? তখন ওভারঅল যে র্যাঙ্কটা করবে 100-এ, সো আপনি অবশ্যই কম্পিট করতে পারবেন আরেকজনের সাথে। ডেডলাইন অলরেডি আপনারা জানেন। তারপর একটা যেটা হলো সেপ্টেম্বর অক্টোবর থেকে হয়তো মেইন 80% প্রোগ্রামের পোর্টাল খুলে যাবে। দেন আপনারা লাস্ট উইক অফ জানুয়ারি অথবা কিছু প্রোগ্রাম ফেব্রুয়ারি পর্যন্ত থাকে, সো ওই সময় পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। বাট আমি বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করা বেটার, ঠিক আছে? আপনি অ্যাপ্লাই শুরু করলেন, হয়তো বা ভাবলেন যে কালকে পরশু অ্যাপ্লাই করবো, দেখলেন যে পরে আবার ডেট চলে গেল, এমনও কিন্তু আছে অনেকের। আর লাস্টলি যেটা সাম ইরোড, যেটা মেইনলি অনেকের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেটা এমডি পরে ডট থাকে একটা পাসপোর্টের ক্ষেত্রে, যেটা ইউরোপের ক্ষেত্রে এমডি পরে ডট কোনো কাউন্টেবল না, এমডি জাস্ট স্পেস, ওইটাই এনাফ, কোনো ডট এখানে ইয়েতে কাউন্ট না, ঠিক আছে? আর অবশ্যই যদি কোনো প্যারেন্টস এর এনআইডির সাথে বা আপনার এনআইডির সাথে যে জিনিসগুলা থাকে, সো এই জিনিসগুলা যখন অ্যাপ্লাই করবেন তখন তো আপনি জানেন। তো এর মধ্যে যেটা আপনার যেটা হলো সবচেয়ে রাইট, যেটা সেটাই লিখবেন, এবং পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন ভিসার ক্ষেত্রে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যাতে এই জিনিসগুলো পরবর্তীতে আপনাকে আবার হ্যাম্পার না করে। কারণ তখন আপনার সাপোজ আপনি ইরাসমাস পেলেন, স্কলারশিপের জন্য অফার লেটার পেলেন, আপনি ভিসার অ্যাপ্লিকেশন করতে গেলেন, তখন যদি মিসম্যাচ থাকে সাপোজ আপনার নামের সাথে, বাবা মার নামের সাথে, তো এই জিনিসগুলো আসলে তখন আসলে টাইম থাকবে না। দেন বার্থ সার্টিফিকেট, এটা আপনার অনেকগুলো কান্ট্রিতে এটা লাগে, বাট সব কান্ট্রিতে না। বাট বার্থ সার্টিফিকেট হয়তো বা কিছু কান্ট্রিতে, যেমন ফ্রান্সের ক্ষেত্রে যদি আমি বলি, ওইখানে কাফ আছে, আপনার যদি কখন ওইখানের জন্য আপনার হলো বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়। তো এই জিনিসগুলা হলো বার্থ সার্টিফিকেট, এটা আগে থেকে প্রিপেয়ার করে রাখা ভালো, যেটা অনেক সময় বাংলায় থাকে, ইংলিশে ট্রান্সলেট করে রাখলেন, যেটা হলো ঠিক আছে এই জিনিসগুলা। ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনারা অনেক কিছু মানে মোটামুটি ইরাসমাস সম্পর্কে যে আইডিয়াটা যেটা আপু দিয়েছে সেটা জানতে পারলেন, এবং আমি যেটা ট্রাই করলাম, যেটা আপনি কিভাবে অ্যাপ্লাই করার জন্য যে জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেই সিভি এবং আরো জিনিসগুলো, এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে আপনার মোটিভেশনাল লেটার, এসওপি এবং এলওআর কার থেকে নেবেন, এবং কোন জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় কিনা। তো এই জিনিসগুলা সবসময় যদি খেয়াল রেখে অ্যাপ্লাই করেন, আই হোপ, আশা করি যে আপনারা যারা এখানে পার্টিসিপেট করছেন এর মধ্যে নেক্সট ইয়ার হয়তো বা কেউ একজন আমাদের এখানে এসে আপনারা অন্যদের হয়তো বা উদ্বুদ্ধ করবেন। আই থিঙ্ক সো। থ্যাংক ইউ।
অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পরিবেশনের জন্য। তার দেওয়া দিক নির্দেশনা সবার জন্য সহায়ক হবে বলে আমি আশা করছি। এখন আমি অনুরোধ করবো রুয়েট কেরিয়ার ফোরামের পক্ষ থেকে ক্লাবের সাধারণ সম্পাদক কাইসার সরকার ভাইকে বক্তব্য উপস্থাপনের জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই আমাদের এই ওয়েবিনারটি রিস্কেডিউল করার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই কদিনে দেশে অনেক কিছুই ঘটেছে, আপনারা অবগত আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের পর প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগ যাই বলেন না কেন, এই সকল কারণের জন্য আমরা ওয়েবিনারটি পিছাতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে বন্যার পানি যেহেতু নামতে শুরু করেছে এবং ধীরে ধীরে অনেক এলাকার মানুষ নিজ বাসস্থানে চলে যাচ্ছেন, তো সবকিছু বিবেচনা করে সবকিছু স্বাভাবিক হোক, এই আমাদের প্রার্থনা। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন। আজকের ওয়েবিনারটি সম্মানিত স্পিকার বৃন্দ সোহানা আলম মিম আপুকে এবং এস এম ফয়সাল আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় এবং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তবে বলে রাখি, এখনই আমাদের ওয়েবিনারটি শেষ হচ্ছে না, আমাদের ওয়েবিনারটি শেষ পর্যায়ে কিউএনএ পার্ট রয়েছে। সেখানে অবশ্যই আপনারা আপনাদের যে সকল কোয়েশ্চেন্স আছে সেগুলো বলতে পারবেন এবং গিয়ে আমাদের স্পিকার বৃন্দ আপনাদের কোয়েশ্চেন গুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন। আমাদের অ্যাডভাইজার জনাব মোহাম্মদ আবু ইসমাইল সিদ্দিক সাহেব স্যারও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য আমাদের অডিয়েন্সদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার পাশাপাশি আজকে আমাদের ওয়েবিনারটিতে মোর দেন 20 ইউনিভার্সিটিস থেকে জয়েন করেছেন, এই জন্য আমরা অনেক আনন্দিত। তো আমাদের আরসিএফ এর প্রতি আপনাদের ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে আরসিএফ থেকে আরো বেশ কিছু ইম্প্যাক্টফুল, ইনসাইটফুল ইভেন্ট রুয়েট ও রুয়েটের বাইরের বিশ্ববিদ্যালয়ের জন্য আয়োজন করতে সক্ষম হব। সে পর্যন্তই সকলেই আরসিএফ এর সাথে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ কাসর সরকার ভাইকে তার বক্তব্যের জন্য। ওয়েবিনারের এই পর্যায়ে আমি আহ্বান করবো ক্লাবের প্রেসিডেন্ট তাজওয়ার তাসকিন অর্জিত ভাইকে বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ এই সেশনটাতে জয়েন করার জন্য। আর সম্মানিত হোস্টদেরকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। রুয়েট ক্যারিয়ার ফোরাম রুয়েটের একটি প্রতিষ্ঠিত এবং খুবই পরিচিত একটা ক্লাব। এই ক্লাব শুরু থেকেই রুয়েটের স্টুডেন্টদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টের জন্য সবসময় কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট, ওয়েবিনার, সেমিনার এগুলো আয়োজন করে থাকি। সেরকমই একটি উদ্যোগের বা সেরকমই একটি সুন্দর ওয়েবিনারের আশা নিয়ে আমরা আজকে এই সেমিনারটা আয়োজন করছিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমাদের যখন শুরু হয়েছিল তখন 260+ মানুষ এখানে জয়েন করছিল, যেটা আমাদের জন্য খুবই আনন্দের যে আমাদের এখানে এত মানুষ জয়েন করছে। এবং হোপফুলি আমি যখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম তখন আমি এই ইরাসমাস মুন্ডার সম্পর্কে জানতে পারছিলাম আমাদের এক সম্মানিত শিক্ষকের কাছ থেকে। তো আজকে আমি এই বিষয়ে আরো অনেক সুন্দরভাবে জানতে পারছি এবং এখানে কিভাবে অ্যাপ্লাই করা যায় এবং এর পরবর্তীতে সিভি মেকিং সহ সকল কিছু সম্পর্কে জানতে পারছি। এবং এই জিনিসটা আশা করি আমাদের যারা পার্টিসিপেন্ট এখানে জয়েন করছে তাদের সবাইকেই এই জিনিসটা হেল্প করবে এবং পরবর্তীতে আরো সুন্দর করে তারা যাতে তাদের যাদের আশা আছে যে আমরা ইরাসমাস মুন্ডাতে পার্টিসিপেট করতে চাচ্ছি বা আমরা স্কলারশিপের জন্য ইন্টারেস্টেড, তারা অনেক সুন্দরভাবে এই জিনিসটাকে আয়োজন কন্টিনিউ করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এই জন্য তারা হোপফুলি এই সেমিনার থেকে অনেক উপকৃত হয়েছে। আমাদের মাঝখানে ইতোমধ্যে আমাদের অ্যাডভাইজার আবু ইসমাইল সিদ্দিকী সাহেব স্যারও জয়েন করছেন, স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ এখানে জয়েন করার জন্য। আর আমাদের স্পিকার আর স্পিকার আপু এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের একটি খুবই ইনফরমেটিভ একটা সেশন দেওয়ার জন্য। এই বলে আশা করি সবাই এই সেশন থেকে অনেক উপকার হয়েছেন। তো এই বলে আর কি আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তাজওয়ার তাসকিন অর্জিত ভাইকে তার বক্তব্যের জন্য। দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত। এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের রুয়েট কেরিয়ার ফোরামের শ্রদ্ধেয় অ্যাডভাইজার স্যার আবু ইসমাইল সিদ্দিক স্যারকে। শুভরাত্রি, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ক্যারিয়ার
কর্তৃক আয়োজিত আজকের এই যে সেমিনার আয়োজিত হয়েছে, উপস্থিত সবাইকে আই থিঙ্ক একটা ফ্রুটফুল সেমিনার হয়েছে। যদিও আমি একটু বাইরে আছি, যেহেতু কালকে আমাদের ওয়েট ডে, সুতরাং এর জন্য একটু সরি টু সে জয়েন করতে পারিনি। বাট হোপসো আমার যারা স্টুডেন্টরা যারা আছে সবাই এই সেমিনার থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছে। বিকজ অফ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই মেন গোল থাকে আমাদের হায়ার স্টাডি, আর হায়ার স্টাডির মেন গোলই থাকে আমাদের কিভাবে আর কি স্কলারশিপ ম্যানেজ করা যায়। তো সেই জায়গা থেকে আই হোপ মোটামুটি একটা ভালো ফ্রুটফুল সেশন হওয়ার কথা। তো যারা স্পিকার আছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে একটু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর অনেক কোশ্চেন হয়তো থাকে, আমি আশা করবো যে যারা স্পিকার আছে তাদের যেন আমরা ইন টাচে থাকতে পারি। যদি পরবর্তীতে আমাদের ইন থেকে বা রুয়েট প্রশাসন থেকে বা রুয়েট ক্যারিয়ার ক্লাব থেকে যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে যেন পরবর্তীতে তারা আমাদের সাথে, এখন অনলাইন হচ্ছে বাট পরবর্তীতে আমরা যেন সেটাকে অফলাইন এবং আরো বড় আকারে আমরা যেন করতে পারি। এটা আমি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা যেন আমাদের সেই সহযোগিতাটা করতে করুক আর কি। তো মোটামুটি একটু বাইরে আছি, সুতরাং বেশি সময় নিব না। সবার জন্য শুভকামনা, এবং আজকে যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এখন আমরা আমাদের আয়োজনের কিউএনএ সেশনে চলে যাব। দর্শকদের অনুরোধ করা হচ্ছে সেশন বা স্কলারশিপ সম্পর্কিত যে কোনো ডাউট বা জিজ্ঞাসা কমেন্ট বক্সে জানাতে। আমরা কমেন্ট বক্সে বেশ অনেক প্রশ্নই পেয়েছি। Ikra asked that do we get to choose our mobility universities, or are those predetermined according to different programs? আচ্ছা, এটা সম্পর্কে আমি একটু বলি। অ্যাপ্লিকেশনের সময় আপনারা আপনাদের মোবিলিটি ট্র্যাকস গুলো চুজ করে দিতে পারবেন। কিন্তু সাপোজ ধরেন আপনাদের প্রথম ইউনিভার্সিটিটাতে আপনারা সব স্টুডেন্টরা একই ইউনিভার্সিটিতে থাকবেন, তখন ওখানে আপনার যেটা প্রেফারেন্স ওটাই মানে সিলেক্টেড হবে। কিন্তু ফর দ্য নেক্সট ইয়ার্স ওটা ডিপেন্ড করে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে। যেমন দেখা যায় যে অনেকেই হয়তো প্রেফারেন্স দিবে সেম ইউনিভার্সিটি, কিন্তু ইরাসমাসের ওদের একটা রুলস থাকে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিছু কিছু স্টুডেন্টদেরকে ওরা ডিভাইড করে, এভাবেই ওরা ব্যাকগ্রাউন্ড দেখে সিলেক্ট করে। ফর এক্সাম্পল আমার প্রোগ্রামে মেকানিক্যাল এবং সিভিল থেকে আমরা ছিলাম, তো আমরা ওভাবেই সেকেন্ড সেমিস্টারে আমাদেরকে ওভাবে ডিভাইড করে দেওয়া হয়েছিল যে সিভিলের স্টুডেন্টস গুলা একটা ইউনিভার্সিটি গিয়েছে, মেকানিক্যালের গুলো আরেকটাতে। তো এটা আপনারা যখন ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করবেন, যেখানে আপনাদের কম্বাইন্ড সেমিস্টার হতে পারে, ওটা শেষ করার পরে তারপরে আপনাদের মোবিলিটি ট্র্যাকস হয়তো ওরা আবার আস্ক করতে পারে, তখন হয়তো ওটা চেঞ্জ হতে পারে, আপনাদের প্রেফারেন্স অনুযায়ী হয়তো নাও হতে পারে বা হয়তো হতেও পারে। এটা ডিপেন্ড করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের উপর। তো আপনারা প্রোগ্রাম ক্যাটালগ থেকে এটা জানতে পারবেন ইনফরমেশন। ফয়সাল ভাই যদি অন্য কিছু অ্যাড করতে চান। হ্যাঁ, এটার সাথে একমত যে প্রথম যে কান্ট্রিটা যে থাকবে সেটা আপনার মোটামুটি ফিক্স। তো এর পরে যে মোবিলিটি চুজ করার ক্ষেত্রে থাকবে সেটা আপনার বিভিন্ন প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। তো কিছু প্রোগ্রামে হয়তো বলবে চুজ করতেন, কিছু প্রোগ্রামে বলবে যে আপনার ফার্স্ট সেমিস্টার যে রেজাল্টটা হবে, যে ওভারঅল যে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট, তো আপনি চুজ করলেন। সাপোজ যেমন আমার প্রোগ্রাম আমরা 25 স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমরা থার্ড সেমিস্টারে, যেমন আমি এখন নরওয়ে, কেউ এখন যাবে জার্মানি, কেউ যাবে ফ্রান্স ব্যাক করবে, কেউ স্লোভেনিয়া। তো সবাই কিন্তু নরওয়ে চুজ করলে নরওয়েতে সবাইকে আনতো না, ঠিক আছে? তো আপনার চুজ করবে, কিন্তু যার প্রায়োরিটি যে রেজাল্ট সবকিছু তারা দেখবে, যে এগিয়ে থাকবে তার প্রায়োরিটি আগে, ঠিক আছে? তো এই জিনিসটা প্রত্যেকটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, বাট প্রোগ্রাম চুজ করার যে পসিবিলিটিটা এইটাই, ঠিক আছে? ফার্স্ট কান্ট্রিটা মোটামুটি মোটামুটি ফিক্স, কিন্তু পরবর্তী যে মোবিলিটিটা সেটা হলো পার্টনার ইউনিভার্সিটি, সেটা হয়তোবা আপনি চুজ করতে পারবেন, কিন্তু আপনার হয়তোবা প্রোগ্রাম কোঅর্ডিনেটর বলবে যে আপনার রেজাল্টের ভিত্তিতে পরবর্তীতে সেটা চুজ করে, মানে আপনি প্রায়োরিটি পাচ্ছেন কিনা সেটা তারা অগ্রাধিকার দিবে, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। আমাদেরকে ফাতিম প্রশ্ন করেছে যে সে একটা রিলেটেড, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাই, কিন্তু তার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা সফটওয়্যার কোম্পানি রিলেটেড। তো এই ক্ষেত্রে এই
যে অপস এক্সপিরিয়েন্সটা যোগ করলে মানে এটাতে কোনো ইম্পর্টেন্স আছে কিনা, বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে এটা যাবে নাকি সে তার ফিল্ড অনুযায়ী এইভাবে চুজ করবে? আচ্ছা, যেটা ফিল্ড অনুযায়ী সাপোজ এক্সপিরিয়েন্স যেটা বলতেছে, হ্যাঁ এক্সপিরিয়েন্স আমি আগেই বলে দিয়েছি, এক্সপিরিয়েন্স এখানে ম্যান্ডেটরি না আপনার ইরাসমাসের জন্য। আপনি যখন অ্যাপ্লাই করবেন, যখন আপনি কোনো আপনি আমি কিন্তু দেখিয়েছি আপনাদের, কোনো এখানে লেখা নাই যে আপনার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে বা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, আপনার যে জিনিসগুলো থাকতে হবে তারা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে ডিটেলসে লেখা থাকে আপনার কি কি আপলোড করতে হবে। সো এক্সপিরিয়েন্স থাকা ভালো। আপনার যখন তারা ওভারঅল আপনার যখন মার্কস ক্যালকুলেট করবে সেই জিনিসগুলো হয়তো আপনার প্রোফাইলকে বুস্ট করবে, কিন্তু এর মানে এই না যে আপনার ওই সাবজেক্ট অ্যাপ্লাই করতে গেলে আপনার সফটওয়্যার রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, আপনি ওই রিলেটেড আপনি রিসার্চ আর্টিকেল করেন, রিসার্চ আর্টিকেল পাবলিশ করতে পারেন, সো এটা আপনার একটা প্লাস পয়েন্ট। এক্সপিরিয়েন্স আছে ওটাও ভালো, আপনি ওটা অ্যাড করতে পারেন আপনার সিভিতে। ইউরোপ সিভিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তারা কিন্তু প্রত্যেকটা সিভি ভালো করে ইভালুয়েট করবে। ঠিক আছে, তখন আপনি যদি কিছু অ্যাড করতেছেন বলতে পারেন। না, এটাই যে হচ্ছে এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা নেসেসারি না, কিন্তু যদি আপনার রিলেভেন্ট মনে হয় আপনি অবশ্যই অ্যাড করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। SM Omar Farooq asked that, do the assessor know or review how many other programs we have applied for in Erasmus Mundus? আচ্ছা, এটার একটা ট্র্যাকিং সিস্টেম আমার মনে হয় যে আগে ছিল, কারণ আমি যে বছর অ্যাপ্লাই করেছি 2021-এ, তখন হচ্ছে আপনার ম্যাক্সিমাম 3টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যেত। তো তখন হয়তো ওরা এই ট্র্যাকটা রাখতো যে হচ্ছে আমি যদি 3টার বেশি প্রোগ্রামে অ্যাপ্লাই করি তখন ওরা হয়তো রিজেক্ট করে দিত, কিন্তু এই সিস্টেমটা যেহেতু এখন আর নেই, তো ইভেন যদি ওরা দেখেও যে কতগুলো প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করেছেন, ইট ডাজন্ট মেক এনি চেঞ্জ, আমার যেটা মনে হয়। ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন করেছেন, ম্যাক্সিমাম অনার্স স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ do not get the opportunity to do research in bachelor's associate. In that case, GMAT or GRE is the best alternative to carry balance. তো তার যে এটা ছিল, কোশ্চেনটা ছিল কি জিআরই এবং জিম্যাট অল্টারনেটিভ হিসেবে কাজ করবে কিনা। ওকে, সো এই জিনিসগুলো রিকোয়ার্ড ডকুমেন্ট যখন আপনি দেখেছি কোনোটার মধ্যে কিন্তু জিআরই জিম্যাট নাই। আপনি যদি 206টা প্রোগ্রাম এখন কারেন্টলি রানিং আছে, আপনি যদি খুব কম করে হলে একটা দুটো পেতে পারেন কি সন্দেহ আছে। হ্যাঁ, তাদের মেইন টার্গেট হলো, মেইন যেটা ক্রাইটেরিয়ার মধ্যে যেটা হলো আইএলটিএস। জিআরই জিম্যাট থাকা ভালো, এটা আপনার হয়তো প্রোফাইলকে বুস্ট করবে। কিন্তু আপনার যে মেইন দরকার যে জিনিসগুলো, আমি কিন্তু আপনাকে ওই যে বারবার বললাম যে 5 থেকে 6টা ডকুমেন্ট, ঠিক আছে, এলওআর, এসওপি, দেন সিবি, দেন আইএলটিএস, এই জিনিসগুলো হলো তাদের মেইন জিনিস, মানে রিকোয়ারমেন্টের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি। আপনি জিআরই আপলোড করলেও বেটার, না করলে যে আপনার প্রোফাইল মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে এমন না। যদি আপনি আইএলটিএস সার্টিফিকেট অ্যাপ্লাই না করেন তাহলে আপনার একটা ডকুমেন্টস মিসিং, মানে আপনি শুরুতেই তাদের থেকে শর্ট আউট হয়ে গেছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যে আপনার এই অ্যাপ্লাই করতেছেন যে এখানে রিকোয়ার্ড ডকুমেন্ট কি কি। রিকোয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনার তো যেহেতু জিআরই জিমেট চাচ্ছে না, তো এই জিনিসগুলো থাকলে ভালো। বাট যে আপনার আপলোড বাধ্যতামূলক এমন কোনো ক্রাইটেরিয়া নাই ইরাসমাসের ক্ষেত্রে, অ্যাটলিস্ট হয়তো বা অন্য কোথাও লাগতে পারে, বাট এটা ইরাসমাসের জন্য না। আমি এখানে ইন্টার করতে যাচ্ছি, আমি মানে রাবিউল ইসলাম স্যারকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার যদি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি জি স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আসলে বাইরে ছিলাম, আমাকে কাউসার করছিল, কালকে আচ্ছা, আমাদের প্রোগ্রাম আছে। জি 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 স্যার, তো ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আচ্ছা, আমাদের প্রোগ্রামটা আজকে ছিল স্যার ইয়াসমাস মান্ডাস জয়েন্ট মাস্টার স্কলারশিপ প্রোগ্রাম একটা। স্যার এটা আর কি স্যার, যেহেতু একটা স্কলারশিপ প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম 8টার দিকে, তো স্যার মোর দেন 15 ইউনিভার্সিটিস থেকে স্টুডেন্ট জয়েন করছে, স্টুডেন্টস এন্ড অ্যালামনাই যারা রিসেন্ট গ্রাজুয়েট হয়েছেন। তো স্যার আমাদের এটা আরসিএফ থেকে আর কি অর্গানাইজ করা। স্যার আপনি যদি এটার ব্যাপারে কিছু বলতেন আর কি স্যার। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, প্রথমেই আমি তোমরা যারা আয়োজন করেছো এবং এখানে যারা অংশগ্রহণ করেছে
তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাকে তোমরা এখানে সুযোগ করে দিয়েছো কিছু বলার জন্য। বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে গেলে এটা আমার আমার একটা ভালো লাগার বিষয় আসে। কারণ ছাত্রদের জন্য সবসময় যতটা সম্ভব আমি আহ, ভালো কিছু করার একটা ইন্সপিরেশন পাই। সেদিক থেকে এই যে স্কলারশিপের যে বিষয়গুলো, বিশেষ করে আমাদের আমাদের মতো হচ্ছে এই দক্ষিণ এশিয়ার যে পুয়ার কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে থেকে আমরা ইউরোপ বা আমেরিকাতে যাই, তো এটা একটা কম্পিটিশনের বিষয় সেদিক থেকে। এবং এই কম্পিটিশনটাতে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। একটা ভালো ভালো সংখ্যক স্কলারশিপ মানে স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে। বিশেষ করে আমেরিকাতে প্রচুর যাচ্ছে, ইউরোপে প্রচুর যাচ্ছে, অস্ট্রেলিয়াতে বা আদার্স কান্ট্রিতে যায়। তার মধ্যে এখানে একটা অপরচুনিটি ছিল আগে, জেএসপিএস নামে একটা জাপানের স্কলারশিপ ছিল, যেটাতে মোস্ট অফ দা কেসে আমাদের ইউনিভার্সিটির মোস্ট অফ দা সিনিয়র প্রফেসররা জাপান থেকে স্কলারশিপে মানে পিএইচডি করে আসতো। তো ইরিসবাস মুন্ডা যেটা এটা এটা আমার ডিপার্টমেন্ট থেকেও প্রথম আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যায়, তখন আমি স্কলারশিপটার নাম শুনি। এবং সেখানে যে ফ্যাসিলিটিটা আছে, ফ্যাসিলিটিটা আমাকে খুব ভালোভাবে মানে অ্যাট্রাক্ট করছে এই জন্য যে এমন হয় দুটা বা তিনটা কান্ট্রিতে হলো হলো দুটা বা তিনটা কান্ট্রির ইউনিভার্সিটিতে কোলাবোরেশনের মাধ্যমে ডিগ্রিটা করা যায়। তো সেক্ষেত্রে এটা একটা মিক্সড আপ সংস্কৃতির মধ্যে থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। এবং ভালো ভালো ল্যাব ভিজিট করা যায় এবং সেখান থেকে হলো আলাদা আলাদা পরিবেশে আলাদা আলাদা প্রফেসরের সঙ্গে মিট করা যায়। তো এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা ভালো স্কলারশিপ। সেদিক থেকে তোমরা যারা এটাতে কম্পিট করছো এবং তোমাদের বিশেষ করে তোমাদের সিনিয়র যারা এখানে আছেন, যারা অলরেডি সেখানে স্কলারশিপ নিয়ে আছেন, তারা তোমাদের যে পরামর্শগুলো দিয়েছেন, বিশেষ করে আইএলটিএস জিআরই বলো, আর যে এলওআর বা এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে বিশেষ করে এলওআর এর কথাতে আমি আসি। এই এলওআর এ আমরা সাধারণত কিছু ক্রাইটেরিয়া মানে সেট করে দেওয়া হয় যে এই ক্রাইটেরিয়া গুলো আছে কিনা। সেই জিনিসগুলো কিন্তু আমি আমার বিশেষ করে আগের সিরিজের স্টুডেন্ট গুলোকে আমি আমি যে এলওআর গুলা বিভিন্ন ইয়েতে পাঠাই, ওখানে ক্রাইটেরিয়া গুলো কি কি আমাদের গ্রুপে কিন্তু আমি শেয়ার করেছি। তো সেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে শুরু করে তোমার রেজাল্টের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো অর্জন করা এবং স্টুডেন্ট অবস্থাতেই তোমরা সেগুলো অর্জন করার একটা প্রিপারেশন নিতে পারো। যেমন এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপরে তোমার হচ্ছে যে লিডারশিপ কোয়ালিটি, তারপরে ধরো তোমার হচ্ছে এই বিশেষ করে তোমার রিসার্চ ক্যাপাবিলিটি। রিসার্চ তোমাকে এখনই পুরোপুরি করতে হবে বিষয়টা এরকম না, যে তুমি আসলে রিসার্চ যে বিষয়টা সেই বিষয়টাতে তুমি কতটা হ্যাবিচুয়েটেড। ধরো তুমি সেমিনারে অংশগ্রহণ করো, তারপরে হচ্ছে হলো প্রজেক্ট তুমি করো, এই বিষয়গুলো তারা দেখতে চায়। তো সেদিক থেকে তোমরা সেভাবে প্রিপারেশন নিলে আমার বিশ্বাস তোমাদের সিভিটাকে সেভাবে প্রিপেয়ার করলে, যা তোমরা বিশেষ করে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যারা থিসিস করো, প্রজেক্ট করো, সেই জিনিসগুলো একটা ভালো কিছুর উপরে থিসিস প্রজেক্ট করলে এবং সেটা যদি তোমরা কোনো কনফারেন্স বা জার্নালে পাবলিশ করার মতো একটা পরিস্থিতি হয় এবং সেটা যদি করতে পারো, স্কলারশিপ গুলো ইজি হবে। আর তোমাদের বড় ভাই তো বলেছে যে বিষয়গুলো কি কি থাকলে তুমি ডিসকোয়ালিফাই হবা, কি কি থাকলে তোমার মানে তোমার এই যে যেটা তুমি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়বে, সেই বিষয়গুলো আগে থেকেই তোমরা যদি প্রিপেয়ার্ড হও, আশা করছি মানে কম্পিটিশনে তোমরা মানে ভালোভাবে উতরে যাবে। আর যারা অলরেডি স্কলারশিপ পেয়েছে তাদের সঙ্গে মানে আলোচনা করলে বুঝতে পারবে যে কি কি তোমরা এই অবস্থায় ফোর্থ ইয়ারে যারা আছে, বিশেষ করে 19 সিরিজের অনেক ছেলে পেলে আমি এখানে দেখছি জয়েন করেছে। অন্যান্য ইউনিভার্সিটিতে হয়তো যারা ফোর্থ ইয়ারে আছে বা যারা মাস্টার্সে আছে তারা জয়েন করেছে। তো সেক্ষেত্রে তা তোমাদের কি কি কোয়ালিটি অর্জন করতে হবে সে বিষয়গুলো তোমরা আগে থেকে জানতে পারছো, সেই অনুযায়ী প্রিপারেশন নিলে তো আশা করছি তোমরা ভালো করবে। সর্বোপরি তোমাদের সবার সাফল্য কামনা করছি। আর যারা এখানে হচ্ছে তোমাদের জন্য যে মেন্টর হিসেবে গাইড হিসাবে এখানে আজকে বক্তব্য দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং রুয়েটের পক্ষ থেকে তাদেরকে মানে বেশ করে আসিফ, আমাদের এখানকার একটা সংগঠন, যে সংগঠনটা বিভিন্ন ক্ষেত্রেই হলো বিশেষ করে জব ক্ষেত্রে এবং এই যে স্কলারশিপ বা এই যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, তাদের এই ইয়েটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে তারা আরো এরকম কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান স্যারকে। বক্তব্য।
আমাদের ডিএসডব্লিউ স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার স্যারকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। তো আমি একটু লিভ করি, হ্যাঁ, আমার এই যে ইয়ে আছে প্রোগ্রামে, একটু এদিকে যাব। আমরা আবারও চলে যাচ্ছি কিউএনএ সেশনে। Ashraf from Ruet asked that my academic result is not good, but I have software industry experience. Is there any program where industry experience is more desirable compared to academic results? Also, I am planning to take GRE and IELTS exam. I believe I can manage high GRE and IELTS score. ওকে, অলমোস্ট সেম জিনিস আমি যেটা প্রিভিয়াসলি যেটা অ্যান্সার করলাম, ঠিক আছে। আপনার সিজিপিএ যদি সাপোজ কম থাকে, আপনার এই জিনিসগুলোকে বুস্ট আপ করার ক্ষেত্রে আপনার অন্যান্য জিনিস যে জিনিসগুলো আছে অন্যান্য সাইট থেকে আপনাকে অবশ্যই প্রোফাইল বুস্ট আপ করতে হবে, যেমন রিসার্চ আর্টিকেল করতে পারেন, বলতে পারেন, বা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে পারে যেটা, ঠিক আছে, আপনার আইএলটিএস স্কোর হতে পারে। তো সবগুলো, এবং এসওপি যখন লিখবেন সেটাতে একটা মার্ক আছে। সো এই প্রত্যেকটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার সিজিপিএ কম আছে, সো আপনি সিজিপিএ যাতে কভার দিতে পারে, so অন্যান্য সাইট গুলো যখন বেটার হবে, সো ওভারঅল যখন আপনার রেজাল্টটা ক্যালকুলেট করবে তখন অবশ্যই আপনি আরেকজনের সাথে কম্পিট করতে পারবেন, ঠিক আছে। আই থিঙ্ক এটা ক্লিয়ার। আর আপনাদের যাদের প্রশ্ন আছে, আই থিঙ্ক হ্যান্ড রেজ করলে জাস্ট ওই কোশ্চেন গুলো নিতে পারলে বেটার, যারা এখন আছে, ঠিক আছে। হ্যান্ড রেজ করে ওইটা মানে বেটার, আই থিঙ্ক। আর আপনি কিছু বলতে চাইলে আমি বলতে পারেন। আমি একটু অ্যাড করতে চাই ভাইয়ার সাথে, যেটা হচ্ছে যে সিজিপিএ কম আছে এইটার জন্য আমি এলিজিবল না প্রোগ্রামে, ব্যাপারটা আসলে এরকম না। শুধু সিজিপিএ এর উপর ডিপেন্ড করেই কিন্তু সিলেকশন প্রসেসটা হয় না। আপনারা যদি নোটিস করেন, ভাইয়া কিন্তু একটা চার্ট দেখিয়েছিলেন যেখানে হচ্ছে ডিফারেন্ট ক্রাইটেরিয়া ওরা ফলো করে। তো আপনি সিজিপিএ তে যদি একটু পিছিয়েও যান, আপনার হচ্ছে এসওপি অথবা আইএলস অথবা আপনার হচ্ছে এলওআর অথবা অন্যান্য যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস, সেগুলো আপনি একটু ভালো করে রেডি করেন যাতে হচ্ছে আপনার কম সিজিপিএটাকে কভার করতে পারে ওই ডকুমেন্টস গুলো। এসওপি বেস্ট আমি এদিক থেকে বলবো, আইএলসটাও ইনক্রিজ করতে পারেন। কিন্তু হচ্ছে যেটা আপনি বললেন যে জিআরই জিমেট, এটা আপনার সিজিপিএ কে কভার করবে না আমার যতদূর মনে হয় ইরাসমাসে, কারণ হচ্ছে এটা কোনো রিকোয়ার্ড ডকুমেন্টের মধ্যে পড়ে না। এটা আপনি অবশ্যই সাবমিট করতে পারবেন, কিন্তু যেগুলা মেইন 6-7টা রিকোয়ার্ড ডকুমেন্ট আমরা দেখিয়েছি ওগুলার জন্য কাজ করা উচিত। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, as Faisal Bhai is from mechanical engineering background, would you please suggest some course related to mechanical engineering, and also in which courses there are high chances of getting scholarship? ওকে, হাই চান্সেস আচ্ছা হ্যাঁ ভাই বলেন বলেন। আচ্ছা, হাই চান্সেস বলতে আসলে এখানে কিছু নাই, এখানে হচ্ছে আপনার ডিপেন্ড করে যারা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস তাদের উপরে। তো এখন প্রোফাইল কার কিরকম এটার উপর ভ্যারি করবে। যেমন আমি আগেও বলেছি যে ম্যাক্সিমাম একটা কান্ট্রি থেকে 2জন হয়তো সিলেক্ট করে এক একটা প্রোগ্রামে। তো আপনার প্রোফাইলটা কিরকম তার উপর ডিপেন্ড করছে যে আপনি ওকে। আচ্ছা ম্যাম, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করছে যে এটা কতটুকু অন্য অ্যাপ্লিকেন্টসদের প্রোফাইলকে পিছনে ফেলে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে আম, আপনার প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। এখানে হাই চান্সেস লো চান্সেস বলতে কিছু নাই, আপনার নিজেকে প্রুভ করতে হবে। আর হচ্ছে মেকানিক্যাল রিলেটেড প্রোগ্রামের জন্য আপনারা হচ্ছে ওই যে ইরাসমাস ক্যাটালগের ওখানে গিয়ে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডটা আছে ওখানে সার্চ করেন, তখন ওখানে আপনার লিস্ট অফ প্রোগ্রামস পাবেন। ওখান থেকে আপনাদের একটু কষ্ট করে প্রত্যেকটা প্রোগ্রামে একটু গিয়ে দেখতে হবে, প্রত্যেকটা প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে দেখবেন, কারণ যেহেতু এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিন প্রোগ্রাম হয়, তো এমনও হতে পারে যে অনেকগুলা প্রোগ্রামে হচ্ছে আপনারা নাম দেখে বুঝতে পারবেন না যে এটা কি আসলে আমার ফিল্ড রিলেটেড কিনা, কিন্তু প্রোগ্রাম ওয়েবসাইটে গেলে হয়তো জানতে পারবেন যে ওদের আসলে ওরা কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। তো এটার কোনো আসলে ওইভাবে লিস্ট দেওয়া পসিবল না। যদি একমাত্র কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আগে প্রিভিয়াসলি স্টাডি করে থাকে এবং তার কাছে একটা প্রিপেয়ার্ড লিস্ট থাকে যে আমি অমুক অমুক প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, তখন এটা হয়তো একটা কাইন্ড অফ সাজেশন হতে পারে, কিন্তু এই রিসার্চটা আপনার তরফ থেকে করতে হবে। ফয়সাল ভাই অ্যাড করতে যাচ্ছিলেন কিছু?
এক্স্যাক্টলি যেটা আপনি বললেন যে মেকানিক্যালের জন্য আমি অলরেডি বলে দিচ্ছি, আপনার এখানে সাপোজ এমএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমন কোনো প্রোগ্রাম নাই ইরাসমাসে, ঠিক আছে? হয় কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে, কম্পিউটার যারা আছে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের সাথে ওই রিলেটেড, ইলেকট্রিক্যাল বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কাছাকাছি যাদের আছে ওরকম, মেকানিক্যালের সাথে মেকানিক্যাল ম্যাটেরিয়াল রিলেটেড বা মেকানিক্যাল মেকাট্রনিক্স রিলেটেড, সো ওদের প্রোগ্রাম গুলো বাস্ট। তো একটা প্রোগ্রামে যাতে কয়েকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারে এবং নলেজ এনরিচ করতে পারে বিভিন্ন সাইড থেকে, ঠিক আছে? আমার এখন সাপোজ আমার কিন্তু ফার্স্ট ইয়ারে আমার ম্যাটেরিয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ছিল না, তো আমার ম্যাটেরিয়াল সম্বন্ধে সব জানতে হয়েছে। এখন এই সেমিস্টারে আমাকে মেকাট্রনিক্স রিলেটেড জানতে হবে, ঠিক আছে? সো আমার ব্যাকগ্রাউন্ড ছিল মেকানিক্যাল, কিন্তু এমন ভাবে তোর প্রোগ্রামটা সিলেক্ট করা যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই রিলেটেড, এই প্রোগ্রামের জন্য যা দরকার, আমার যে ম্যানুফ্যাকচারিং 4.0, তো এই প্রোগ্রামের জন্য যা যা দরকার তার ওরকম ভাবে প্রোগ্রামটা সিলেক্ট, মানে প্রোগ্রামটা তৈরি করে এবং প্রোগ্রামের জন্য স্টুডেন্ট গুলো নেয় বিভিন্ন ফিল্ড থেকে। সো এরকম করে বলতে পারবেন যে মেকানিক্যালের জন্য শুধুমাত্র এই প্রোগ্রাম, শুধু সিভিলের জন্য এই প্রোগ্রাম, ঠিক আছে? আপনি প্রত্যেকটা প্রোগ্রাম রিলেটেড, তো আপনাকে জাস্ট আপনি ওই যে শর্ট আউট করতে পারেন এখান থেকে যে মেকানিক্যাল লেখে বা অন্য কোনো যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে সেটা লিখে প্রত্যেকটা প্রোগ্রামে আপনি ঢুকে ঢুকে দেখতে পারেন ইন্ডিভিজুয়ালি যে হ্যাঁ ওই প্রোগ্রামের কি কি ডিটেলস, ক্রাইটেরিয়া, তাদের ডিপার্টমেন্ট কি কি চাচ্ছে, ঠিক আছে? তখন আপনি আই থিঙ্ক ক্লিয়ার ধারণা পাবেন। ওকে। Sir, we have one more question. Those who are fresh graduates as well as job holders, should they take LOR from their professors or professors and higher officials from their offices? আচ্ছা আমি বলি। সো এলওআর এর ক্ষেত্রে যেটা বললাম যে এলওআর আপনার বাধ্যতামূলক না যে আপনার প্রফেসর থেকেই নিতে হবে বা আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তার থেকে নিতে হবে। এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে আপনার হলো যে কার থেকে এলওআরটা নিতে হবে। প্রফেসর থেকে নিতে পারলে বেটার। হ্যাঁ, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি, যদি আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আপনার, যে আপনার বস ছিল যে তার থেকে আপনি দিতে পারেন, সেটা বেটার। বিকজ আপনি যখন সিভিতে উল্লেখ করবেন যে হ্যাঁ আপনার সাপোজ আপনি এই রিলেটেড কাজ করেছেন এবং এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি যখন একটা এলওআরটা যখন আসবে তখন কিন্তু আপনি যাকে এলওআর মানে দেওয়ার জন্য যার ইমেলটা দিচ্ছেন তার কাছ থেকে কিন্তু ইমেলটা যাবে। তো তারা কিন্তু তখন বুঝতে পারবে যে হ্যাঁ তার সম্বন্ধে এলওআরটা দিচ্ছে, হ্যাঁ সে তার এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো আছে এবং সে সেই জিনিসগুলো জানে, ঠিক আছে? এবং প্রফেসর যখন দিবে দ্যাটস গুড। যখন আপনি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেখান থেকে আছে সেখান থেকে নিতে পারলেও বেটার। বাট এমন না যে আপনি প্রফেসর দুইজন দিলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে যেখান থেকে করছে সেখান থেকে দিলে যে আপনার প্রোফাইল রিজেক্ট হবে এমনটা না। বাট আপনার যেখানে লেখা থাকবে যে দুইটা এলওআর, আপনাকে দুইটা এলওআর দিতেই হবে, এটা প্রফেসর হোক আর যেই হোক না কেন, দুইটা এলওআর, লেটার অফ রিকমেন্ডেশন, প্রফেসর হতে পারলে সবচেয়ে বেশি বেটার। আর এক্সপিরিয়েন্স থাকতে পারলে বেটার, মানে যেখান থেকে নিয়েছেন সেখান থেকে নিতে পারলে বেটার। বাট এটা বাধ্যবাধকতাগুলো না যে আপনার মানে কয়টা বা থেকে নিতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক। যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছে এবং প্রোগ্রামটা অনেক বেশি লেন্দি হচ্ছে, তো যাদের অনেক কোশ্চেন আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো হ্যান্ড রাইজ করতে, তারপরে পর্যায়ক্রমে আমরা তাদের থেকে কোশ্চেনটা শুনবো। আমি আচ্ছা সাকিব। ওই আচ্ছা আচ্ছা, ওই যারা হ্যান্ড রাইজ করেছে ওনাদের থেকে তাহলে একজন একজন করে আমরা নিয়ে শেষ করে দিই। তো অনেক লেংথি হয়ে গেছে। আমি সাকিব আল মাহমুদ ধ্রুব। ভাইকে রিকোয়েস্ট করবো যে আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করেন। আচ্ছা, কি আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, আপনি প্রশ্নটি করতে আমার পারেন। দুইটা কোয়েশ্চেন ছিল। প্রথমত ছিল হচ্ছে আপু বলতেছিলেন যে আমরা প্রোগ্রামটা কমপ্লিট করার পরে আমাদেরকে একটা ওয়ার্ক ডিউরেশনের জন্য একটা পারমিট দেওয়া হবে। আমার কোয়েশ্চেনটা ছিল আমরা যেহেতু মাল্টিপল কান্ট্রিজ থেকে প্রোগ্রামটা কমপ্লিট করতেছি, তো আমাদের অ্যাকচুয়ালি কোন কান্ট্রি থেকে সেই ওয়ার্ক পারমিটটা দেওয়া হবে? আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল হচ্ছে যে স্টুডেন্টের সাথে তার স্পাউস ট্রাভেল করার এই ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন আর কি। থ্যাংক ইউ। Okay, thank you for the question.
ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কান্ট্রির উপর। যেমন হচ্ছে আপনি ধরেন ইতালি এবং ফ্রান্সে গেলেন, দুইটা ইউনিভার্সিটি থেকে আপনাকে দুইটা সার্টিফিকেট দিচ্ছে। তো আপনার জব সিকিং ভিসাটা আপনি যে কান্ট্রিতে স্টে করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি ফ্রান্সে স্টে করতে চাচ্ছেন, তো আপনি ওই রিলেটেড ডকুমেন্টগুলো রেডি করে, বা ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ থেকে গেলেন ফ্রান্সে ফ্রেঞ্চ ভিসা নিয়ে, তো এটা হচ্ছে আপনাকে ইয়া করবে, মানে অ্যালাউ করবে যে আপনি ফ্রান্সে স্টে করলেন আফটার স্টাডি। বা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ইতালিতে আসলেন, তাহলে ইতালিতে এখানে হচ্ছে আপনার আসার পরে একটা জব পারমিট না, রেসিডেন্স পারমিট নিতে হয়। আপনি আসার পরে ধরেন আপনি ফ্রান্সে আসলেন, এসে আপনি এখানে একটা রেসিডেন্স পারমিট নিলেন। ওই রেসিডেন্স পারমিটটা আপনি পরের বছরও হচ্ছে এক্সটেন্ড করলেন, এন্ড দেন আফটার আপনার মাস্টার্স আপনি হচ্ছে ওইটাকে আরো এক্সটেন্ড করে ওয়ার্ক পারমিট হিসেবে নিতে পারে। এটা হচ্ছে কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন কান্ট্রিতে স্টে করতে চাচ্ছেন। যে কোন যেটাতেই আপনি আসছেন না কেন, যেমন ধরেন আমার ক্ষেত্রে আমি প্রথম ফ্রান্সে এসেছি হচ্ছে ফ্রেঞ্চ ভিসা নিয়ে, এরপর আমি ওখান থেকে ইতালিতে মুভ করলাম, আমি ইটালিয়ান ভিসার জন্য আবার তখন অ্যাপ্লাই করি। তো তখন আমি ইতালিতে আসার পরে আমি ইতালিতে স্টে করার ডিসিশন নিই, আর আমি ইতালি থেকেই হচ্ছে জব সিকিং ভিসাটা কালেক্ট করি। আর এখন তো আমার এটা ওয়ার্ক ভিসাতে কনভার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রসেস। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পাউসের ব্যাপারে, এটাও ডিপেন্ড করে কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল কান্ট্রির উপর। কিছু কিছু কান্ট্রিতে আপনি স্পাউস আনতে পারবেন, কিছু কিছু কান্ট্রিতে পারবেন না। যদি আমি একই উদাহরণ দিই, ফ্রান্স আর ইটালি, আপনি ফ্রান্সে স্পাউস আনতে পারবেন, ইটালিতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার এম্বাসির উপর নজর রাখতে হবে যে ওদের রিকোয়ারমেন্ট গুলা কি কি। এটা কমপ্লিটলি ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি। ফয়সাল ভাইয়া, আমি যদি কিছু মিস করে থাকি। না, এটাই কারণ এটা আপনি কোন কান্ট্রিতে আপনি লাস্ট থাকতেছেন এবং ওই কান্ট্রির যেই ক্রাইটেরিয়া এবং ওই কান্ট্রির যে আপনার যে ওয়ার্ক পারমিট বা যেটার কথা বলতেছেন, হ্যাঁ, এক একটা দেশে এক একটা। যেমন ফ্রান্সের ক্ষেত্রে একটা, ইতালির ক্ষেত্রে যেমন আপু বললো, জার্মানির ক্ষেত্রে আরেকটা, নরওয়ের ক্ষেত্রে আরেকটা। নরওয়ের ক্ষেত্রে যেমন আমাকে যদি স্টে করতে হয়, নরওয়ের ক্ষেত্রে হয় পিএইচডি, হয় ওয়ার্ক ভিসাতে পারমিট করতে হলে আপনাকে হলো কন্ট্যাক্ট থাকতে হবে, যেটা হলো ডিপেন্ড করে আপনার প্রত্যেকটা কান্ট্রির উপর, ঠিক আছে। ওই কান্ট্রিতে আপনাকে ওয়ার্ক ভিসা দিবে কি পারপাসে? আপনার পড়াশোনা শেষের পরে আপনি কি ইমিডিয়েট পিএইচডি কোনো আপনার অফার লেটার আছে, বা আপনি কোনো ওয়ার্কে ঢুকতেছেন তখন, বা আপনার কোনো কান্ট্রি হয়তো বা আপনার ডিগ্রি আছে, ডিগ্রি সার্টিফিকেট থাকার পরে আপনাকে হয়তো বা 12 মান্থ বা এর থেকে বেশি দিতে পারে ওয়ার্ক সার্চিং ভিসা। সো এটা ডিপেন্ড করে আপনার কোন কান্ট্রিতে আছেন আপনি লাস্টে, ঠিক আছে। এখানে তো আপনার মাল্টিপল কান্ট্রিতে আপনাকে যেতে হবে। সো আপনি লাস্টে কোন কান্ট্রিতে আপনি থাকবেন বা কোন কান্ট্রিতে আপনি থাকছেন, সেই কান্ট্রির রুলস কি সেটা তো আপনার প্রত্যেকটা দেশের উপর ডিফারেন্ট। ওকে। আমি মৃদুলা আপুকে রিকোয়েস্ট করবো যে আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি হচ্ছে কারেন্টলি থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারে আছি এবং আমি আইসিটি তে হচ্ছে মেজর করতেছি। তো আমার আর্ট রিলেটেড, অ্যানিমেশন, ডিজিটাল আর্ট, এইসব রিলেটেড অনেক ইসিএস আছে, অনেক প্রাইসেস আছে। কিন্তু যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্সের জন্য মানে মাস্টার্স বা এইসব অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো এইসব নন ডিপার্টমেন্টাল ইসিএ ব্যাপারে কি আমি মেনশন করবো? আমার কাছে লাইক সার্টিফিকেশন এসব আছে, আই এম কাইন্ড অফ গুড এট। তো এগুলা কি নন ডিপার্টমেন্টাল ইসিএ মেনশন করা উচিত হবে, নাকি আমার নিজের ডিপার্টমেন্টাল ইসিএ বা প্রজেক্ট রিলেটেড প্রজেক্টসে বেশি ফোকাস করা? এখন যেহেতু আমি 3-1-এ, তো আমার কাছে এখনো টাইম আছে প্রজেক্ট বিল্ড আপ করার। থ্যাংক ইউ। আপনি যে প্রোগ্রামটাকে টার্গেট করছেন, ওই প্রোগ্রামের সাথে আপনার যদি কোনো রিলেভেন্স, যে কোনো ধরনের প্রাইজ, সার্টিফিকেট, এনি কাইন্ড অফ রিকগনিশন থাকে, আপনি সেগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটু রিলেভেন্সিটা মেনটেন করার চেষ্টা করেন, কারণ আসলে ইরেলিভেন্ট ডকুমেন্ট আপলোড করে কোনো লাভ আসলে হয় না, আপনার প্রোফাইলকে বুস্ট করবে না। তো আপনি যে প্রোগ্রামকেই টার্গেট করছেন না কেন, সেই প্রোগ্রামের সাথে কতটুকু রিলেভেন্ট আপনার সার্টিফিকেট গুলো, সেটা কনসিডার করে তারপরেই আপলোড করবেন আর কি। আমি সজীব ভাইকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার মাইকটি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। Thank you, Ruel, and thank you, ma'am, for your informative presentation. Ma'am, আমি আসলে সার্টেনিটি জানতে চাচ্ছি যে আরো হাই, মানে এক্সট্রিমলি হাই সিজিপিএ আর 8-10টা পাবলিকেশন থাকে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে কি সে শিওরলি পাবে, নাকি তবুও আনসার্টেনিটি থেকেই যায়?
থ্যাংক ইউ। আচ্ছা, শিওরলি আসলে কিছুই বলা যাচ্ছে না ভাইয়া, কারণ আপনি বলছেন যে আপনার হাই সিজিপিএ এবং আপনার 10টা পাবলিকেশন। এখন অ্যাপ্লিকেন্টস যদি এমন হয় যার হাই সিজিপিএ এবং 15টা পাবলিকেশন, তখন সে অবশ্যই আপনার থেকে হায়ার ভ্যালু পাবে। তো এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে লাকের উপরে, ডিপেন্ড করতেছে অ্যাপ্লিকেন্টস এর উপরে। যতটুকু পসিবল নিজের প্রোফাইলটাকে বাড়ানোর চেষ্টা করেন, বুস্ট করার চেষ্টা করেন। এটাই এমন না যে আপনি যদি এই বছর স্কলারশিপ গ্রাব করতে না পারেন, আপনার সব আশা ভরসা শেষ। আপনি নেক্সট ইয়ার আবার ট্রাই করবেন, আল্লাহ না করুক যদি না হয়। আর মানে ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, আপনি আপনার বেস্টটা দেওয়ার ট্রাই করেন, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, আমি এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই। হ্যাঁ, লাস্ট ইয়ারে মনে হয় আমাদের ওই ইরাসমাস মুন্ডাস বাংলাদেশ যেটা গ্রুপ, যেটা সেখানে প্রায় মানে এরকম পোস্ট যায় যে আমার সিজিপি 3.97, পাবলিকেশন 7-8টা, এরকম পোস্ট মানে লাস্ট কয়েক মাস আগেও আমি দেখেছি। হ্যাঁ, তো সে বলতেছে যে হ্যাঁ কেন আমি ইরাসমাস পাচ্ছি না। তো এইখানে জিনিস এমন না যে সিজিপিএ 4/4 এবং পাবলিকেশন 10টা থাকলেই আপনার প্রায়োরিটি আগে। কারণ এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া নির্ভর করে। হলো তারা ফার্স্ট অফ অল যেটা কন্টিনেন্ট ওয়াইজ, এশিয়া, ইউরোপ, আমেরিকা, প্রত্যেকটা কান্ট্রি থেকে কতজন নিবে, ওয়াইজ প্রত্যেকটা জিনিস শর্ট আউট করে, প্লাস হলো আপনার মার্ক ইভালুয়েট করে। ঠিক আছে, এখন আপনি অ্যাপ্লাই করলেন, এখন কান্ট্রি থেকে প্রত্যেকটা country থেকে সর্বোচ্চ 2জন বা বেশি হলে 3জন। ঠিক আছে, সো আপনার সাথে এমনও কেউ অ্যাপ্লাই করলো যে সাপোজ বাংলাদেশ থেকে, কারণ আপনি তো জানেন না কে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করছে, এখন অ্যাপ্লাই করলো যে হ্যাঁ আপনার সিজিপিএ ভালো, এবং আরেকজন থেকে অ্যাপ্লাই করলো সেও বাংলাদেশ থেকে। ঠিক আছে, এখন আপনাদের দুইজনের ইভালুয়েট করবে, এমন হলো যে তার রিসার্চ আর্টিকেল বেশি, তার হয়তোবা সরি অন্যান্য জিনিস, যে জিনিসগুলো এসওপির মার্ক ভালো, যখন ওভারঅল যখন ক্যালকুলেট করবে তখন সেই জিনিসকে সে আপনাকে টপ খেয়ে গেল। ঠিক আছে, তখন কিন্তু বাংলাদেশ থেকে সাপোজ যে একজনকে সারা যদি সিলেক্ট করে, কে আছে বাংলাদেশ থেকে টপে, তার মার্ক ভালো, তাকে নেবে। আপনার সিজিপিএ বেশি থাকার পরও আপনি অটোমেটিক ওয়েটিং লিস্ট বা আপনি রিজেক্টেড হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এমন না যে আপনি, কারণ আপনি তো জানতেছেন না যে এই প্রোগ্রামে আপনি ছাড়া অন্যজন অ্যাপ্লাই করবে না। এমন না যে এই প্রোগ্রামে শুধুমাত্র আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ তাদের কিন্তু মেনটেন করা প্রত্যেকটা জিনিস। এমন না যে বাংলাদেশ থেকে এক প্রোগ্রামে 15 জনকে দিয়ে দিবে। 15জন সিলেক্ট করলে দেখা যাবে 4টা মহাদেশ থেকে দিবে, 4টা মহাদেশ থেকে জেন্ডার ইকুয়ালিটি মেনটেন করবে, প্লাস হলো ডিপার্টমেন্ট প্লাস সবকিছু। ঠিক আছে, এই জিনিসগুলো তারা মাথায় রেখে করে। সো এখানে আপনার হলো সবকিছুই তারা ইকুয়ালি করার চেষ্টা করে। ঠিক আছে, সো এটার জন্য এমন না যে আপনার সিজিপিএ বেশি মানে আপনি অ্যাপ্লাই করলেন হয়ে গেল। লাখ আপনি অ্যাপ্লাই করবেন, আপনি বেটার ভাবে অ্যাপ্লাই করেন, আপনার সবকিছু সুন্দরভাবে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আহ, এই পর্যায়ে আমি সুব্রত ভাইকে রিকোয়েস্ট করবো যে তার কোশ্চেনটি করার জন্য। আসসালামু আলাইকুম। আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে পাসপোর্টের ডকুমেন্টস রিলেটেড। সেটা হচ্ছে আমার যত সার্টিফিকেট আছে, ইভেন এনআইডি প্লাস হচ্ছে আমার পাসপোর্ট, সবগুলোতে আমার বাবার নামের আগে কোনো স্ত্রী নাই। কিন্তু আমার বাবার যত ডকুমেন্টস আছে সেইখানে তার নামের আগে স্ত্রী যুক্ত করা আছে। তো এইটা প্রবলেম করবে কিনা আমার পাসপোর্ট প্রসেসিং বা ভিসা প্রসেসিং এ? আমি এই বিষয়ে একটু কনফিউজ আর কি। এখন আপনার যে পাসপোর্টে যে নামটা আছে, কি বলতেছেন যে আপনার বাবার নামের সাথে বা আপনার মানে মার নামের সাথে আপনি মানে কোনো কিছু কি অ্যাড করতে চাচ্ছেন, নতুন কিছু না, নাকি? মানে বিষয়টা হচ্ছে আমার যত ডকুমেন্টস আছে ওকে, সেইখানে আমার বাবার নাম হচ্ছে তাপস কুমার দে, শ্রী নাই নামের আগে, কিন্তু আমার বাবার ডকুমেন্টস গুলাতে শ্রী কুমার দে। তো আপনার এই বাবার জিনিসটা ডকুমেন্ট গুলো বলতে আপনার বাবার কোনো ডকুমেন্ট তো লাগতেছে না আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আচ্ছা, আপনার বাবার ডকুমেন্ট লাগবে আপনার। ঠিক আছে, হ্যাঁ, এবং পাসপোর্টে ওই নাম আছে কিনা। এখন সাপোজ ধরেন আপনার নাম সুব্রত, ডকুমেন্টস লেখা আছে শুধু সুব্রত, কিন্তু পাসপোর্ট লেখা আছে সুব্রত রয় সাপোজ। এখন তো এই জিনিসটা কিন্তু পুরোটাই আলাদা, বুঝতে পারছেন? এখন সুব্রত একজন, সুব্রত রয় একজন, এই জিনিসটার কথা আমি বলতেছি। ঠিক আছে, আপনার সার্টিফিকেটে যা আছে পাসপোর্টে সেম থাকতে হবে, কারণ আপনি কিন্তু পাসপোর্টে অ্যাপ্লাই করবেন, যখন অ্যাপ্লিকেশন করবেন পাসপোর্টে কিন্তু ডকুমেন্ট মানে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসেবে আপনি পাঠাবেন। যখন দেখবেন আপনার নামের সাথে মিল নেই, তখন তো আপনার প্রথমেই বাদ। ঠিক আছে। তো আমি এনামুল হক ভাইকে রিকোয়েস্ট করবো তার প্রশ্নটি করার জন্য। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন দুইটা। একটা হলো মানে আমি এখন মাস্টার্সে অধ্যয়নরত আছি, আমার প্রায় সেকেন্ড সেমিস্টার শেষ। তো আমি অ্যাপ্লিকেশনের সময় কি আমার এই
সেকেন্ড সেমিস্টার পর্যন্ত ডকুমেন্ট গুলো শো করবো নাকি শুধু ব্যাচেলার সার্টিফিকেটটাই শো করবো? আর সেকেন্ড কোশ্চেন হলো, আমার কিছু পাবলিকেশন আছে কিন্তু সেগুলা এখনো রিভিউইং স্টেজে আছে, তো আমি কি সেগুলা অ্যাড করলে কোনো বেনিফিট হবে নাকি অ্যাড না করা ভালো হবে? আচ্ছা, আমি যদি বলি যে পাবলিকেশনের ক্ষেত্রে যেটা আমি বলি, হ্যাঁ, আপনি পাবলিকেশন করতেছেন যখন আপনি সিভিতে লিখবেন, ঠিক আছে, সিভিতে আপনার তো রিভিউইং আছে, ঠিক আছে, পাবলিকেশন তো পিয়ার রিভিউইং বা থাকে, ঠিক আছে। আমি যখন অ্যাপ্লাই করছি আমার কিন্তু 4-5টা ছিল এবং 2-3টা পিয়ার রিভিউইং ছিল, আমি কিন্তু 2-3টা সহ দিয়ে দিছি। সো পিয়ার রিভিউইং, আপনার পিয়ার রিভিউইং আছে, এই জিনিসগুলো, হ্যাঁ, আপনি পাবলিকেশন করতেছেন, ওকে, অনগোয়িং, কারণ আপনি কবে পাবলিশ হবে সেটা তো কেউ জানে না, ওই জিনিসগুলা আপনি, হ্যাঁ, পিয়ার রিভিউইং বা সেটার যে লিঙ্ক বা যেটা ডিওআই তো পাবেন না আগে, যাই হোক, পিয়ার রিভিউইং যে জিনিসগুলো সেটা আপনি লিখে রাখতে পারেন সিভিতে, দ্যাট মিনস তারা বুঝবে, হ্যাঁ, ওকে, কারণ পাবলিকেশন তো আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট না। তো আপনি যখন দিচ্ছেন সেটা ভালো, আপনি ওই রিলেটেড কাজ করতে ইন্টারেস্টেড এবং ওই রিলেটেড, মানে ওই রিলেটেড আপনি যে কাজ করতে আগ্রহী, তারা প্রফেসর যখন সিভি দেখবে তখন অ্যাটলিস্ট এই জিনিসগুলো মাথায় মানে বুঝতে পারবে, এটাই। আর প্রথম কোশ্চেনটা কি করছি ভুলে গেছি আমি, কি প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রথম কোশ্চেনটা ছিল, আমি হলো এখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, তো আমার এখন Okay. সেকেন্ড সেমিস্টার রানিং। তো অ্যাপ্লিকেশনের আগে আমার সেকেন্ড সেমিস্টার মানে শেষ হবে, কিন্তু ফাইনাল মানে ফোর্থ ইয়ারের, সরি মানে মাস্টার্স এর থিসিসটা শেষ হবে না। তো সেক্ষেত্রে আমি ফাইনাল রেজাল্টটা পাবো না, তো আমি সেকেন্ড সেমিস্টারের পর্যন্ত যে রেজাল্ট যেটা আছে ইউনিভার্সিটি থেকে দেয় সেটা কি আমি দেয় না? ও আরেকটা কোশ্চেন আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে মানে আমি ইউরোসমাস মন্ডাসের অনেকগুলো প্রোগ্রাম অলরেডি খুঁজে লিস্ট করে ফেলেছি, তো আমি সেখানে দেখেছি যে কিছু কিছু জায়গাতে বলে যে আপনি ক্লাসে আপনার র্যাঙ্ক কত সেইটা মানে দেখাইতে। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এরকম কোনো র্যাঙ্ক মানে দেয় না, আমি যতদূর দেখছি, বা আমার ডিপার্টমেন্ট থেকে এরকম র্যাঙ্ক করে দেয় না, জাস্ট রেজাল্টটা একটা বোর্ডে পাবলিশ করে দেয়। তো এইটা নেওয়ার প্রসিডিওরটা কি যদি একটু বলতেন? আচ্ছা, এটা আসলে র্যাঙ্কিং, এটা আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির উপর নির্ভর করে। কিছু ইউনিভার্সিটি যেমন হলো এখানে লেখা দেয় যে আপনার 120 জন ছিল, 120 জনের মধ্যে আপনার পজিশন কত, ঠিক আছে, এটা কিন্তু লেখা থাকে বেশিরভাগ ইউনিভার্সিটি, জানি না সবই, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ হয়তো ভ্যারি করতে পারে। কজ বাইরের কান্ট্রি গুলো কিন্তু বেশিরভাগই কিন্তু লেখা থাকে আপনার, আমাদের 25 জনের মধ্যে তার র্যাঙ্ক কত, সাপোজ এই জিনিসগুলা, তারা এই জিনিসগুলো দেখতে চায়, হ্যাঁ, তা আপনার পজিশনটা কত ছিল, তারা একটা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। এখন আপনি দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে যে আপনি বলছেন শর্ট করছেন, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু এই জিনিসগুলো চায়নি, হয়তো বা 2-1টা প্রোগ্রামে হয়তো বা আপনাকে জি, জিনিসগুলো চেয়েছে। আমি 10টা প্রোগ্রাম এনলিস্ট করেছি, তার মধ্যে মোটামুটি 3 থেকে 4টাতে দেখেছি যে মানে টপ কত পার্সেন্ট ক্লাসের মধ্যে ছিল সেটা চেয়েছে। এটা আমি হ্যাঁ, মানে দেখালে আমার কোনো প্রবলেম হবে না, আমি টপ 5%-এ থাকবো ইনশাল্লাহ। কিন্তু মানে এটা কিভাবে দেখাবো, ইউনিভার্সিটি থেকে কিভাবে নিতে পারি? মানে ইউনিভার্সিটিতে কোনো এখন ফর্মাল প্রসিডিওর নাই, আপনারা যদি বলে দিতেন তাহলে আমি ওইটা অ্যাপ্রোচ করলে হয়তো এখন ইউনিভার্সিটি থেকে আমার ওইভাবে কাছে আমাকে মনে একটা করেন আমার ডকুমেন্ট ইতে তৈরি হয়তো করে বা দিত। লেখা ছিল হয়তো বা এরকম, এখন আপনার ক্ষেত্রে এটা না লেখা থেকে অথবা আপনি তাহলে ওইখানে আপনার যে শিক্ষা শাখা ওদের সাথে যোগাযোগ করে করতে পারেন, বা আপনার ওই জিনিসটা, আর এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করবে না আই থিঙ্ক। সো আপনার যেটা মানে পজিশন কত এটা just জানার জন্য আপনি এখন, মানে তারা তো আপনার এসে মানে পজিশন যে আপনার ভ্যারি করবে এটা না, এটা জাস্ট হলো আপনার একটা ওভারভিউ তারা একটা নিতে চাচ্ছে যে আপনার হলো রেজাল্ট, আপনি যখন 120 জন, আপনি যদি বলেন হ্যাঁ আমি 120তম, তাহলে আপনি নিজেকে আপনি কিভাবে মার্ক আউট করবেন সেটা তো আপনি নিজে বুঝতে পারতেছেন, ঠিক না? জাস্ট এটা জানার জন্য। আর আপনার প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এটা চাবে না, আপনি দেখবেন যে আপনি যেটা বললেন, ঠিক আছে, হয়তো বা কিছু প্রোগ্রামে হয়তো বা চাবে এবং সব প্রোগ্রামে না, সব প্রোগ্রামে এটা চায় না, সব প্রোগ্রামে বলবে ট্রান্সক্রিপ্ট আপলোড করো বা এই সার্টিফিকেট আপলোড করো, কারণ ট্রান্সক্রিপ্টে কিন্তু অনেক প্রোগ্রামে লেখা থাকে যে আপনার পজিশন কত এরকম। এখন আপনার ডিইউর ক্ষেত্রে আপনার হলো অথবা ডিপার্টমেন্টের ক্ষেত্রে অথবা শিক্ষা শাখায় আপনার অথবা এই জিনিসটা কি করতে পারেন যে এটার কোনো মানে ওয়ে আছে কিনা, এরকম তো ইন্ডিভিজুয়ালি আই থিঙ্ক সো দেয় না। যদি ফাইনালি দেওয়া থাকে তাহলে ফাইনালি দেওয়া থাকে আই থিঙ্ক, ফাইনাল ডকুমেন্টে যদি ইউনিভার্সিটি থেকে যেটা দিয়ে থাকে। আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো আমি যে মানে মাস্টার্স এ অধ্যয়নরত আছি, আমার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত শেষ হয়ে যাবে অ্যাপ্লিকেশনের আগেই, তো আমি সেটা কি ইনক্লুড করবো কিনা সিভিতে, এবং মানে পরবর্তীতে ডকুমেন্টও দেখাবো কিনা? আপনি ইনক্লুড করলে করতে পারেন অ্যাজ ইউর উইশ, আর আপনি যদি না দেখাতে চান অ্যাজ ইউর উইশ। তবে আপনার দেখালে যে আপনার হলো খুব খারাপ কিছু হবে এমন কিছু না, আপনি মাস্টার্স করতেছেন করতে পারেন, কিন্তু আপনার তো অবশ্যই অবভিয়াসলি আই থিঙ্ক সো আগামী বছরের আগে কমপ্লিট হবে কিনা আই ডোন্ট নো। এখন আপনি যদি অ্যাড করতে চান, হ্যাঁ, ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমার, মানে ফেব্রুয়ারি 25। ওকে,
কজ এর মধ্যে আপনার অ্যাপ্লিকেশনের আপনার আই থিঙ্ক সো মানে টাইমও শেষ হয়ে যাবে। সো আপনি দেখাতে পারেন যে আপনার অনগোয়িং, বাট আপনার হলো থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত আপনার রেজাল্ট এত, ঠিক আছে? আপনি যখন ইউরোপের সিভিটা তৈরি করবেন তখন এখানে লেখা থাকবেন যে আপনার থার্ড সেমিস্টার পর্যন্ত ডান, এবং আপনার সিজিপিএর যে অপশনটা থাকে সিজিপিএর লিখে দিবেন যে আপনার এত ওই সেমিস্টার পর্যন্ত। ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এই পর্যায়ে আমি এস.এম. ওমর ফারুক ভাইকে রিকোয়েস্ট করবো তার প্রশ্নটি করার জন্য। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, এর আগেও এক ভাইয়া জিজ্ঞেস করছিল যে স্পাউস নিয়ে যাওয়ার অপশন আছে কিনা বা কিভাবে এটা অ্যাপ্রোচ করা যায়, এটা এক। আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমার ইনস্টিটিউশন ভালো, বাট আমার সিজিপিএ খারাপ। দেখা যাচ্ছে যে আমি অন্য একটা ইনস্টিটিউশনে অনেকে আমার থেকে ভালো সিজিপিএ পাওয়া আমি বলবো সহজ। সেক্ষেত্রে এইটা কোনো মানে কোনোভাবে বিচার করার সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ। আচ্ছা, স্পাউসের ব্যাপারে ভাইয়া যেটা আগেই বলেছি ওটাই, যে হচ্ছে এটা কান্ট্রি টু কান্ট্রি ডিপেন্ড করে। তো আপনার হচ্ছে আপনি যে মোবিলিটি, আপনার যেখানে যে কান্ট্রিতে আপনি যাচ্ছেন ওইখানে রিকোয়ারমেন্টস আপনার চেক করতে হবে যে আপনি স্পাউস সাথে নিতে পারবেন কিনা। আর স্পাউস নেয়ার জন্য আপনি ইরাসমাস স্কলারশিপ আপনার হচ্ছে স্পন্সর করতে পারবেন কিনা আপনার স্পাউসকে, এরকম রিকোয়ারমেন্ট থাকে আর কি। তো এটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতে ভ্যারি করে, যেমন ফ্রান্সে, স্পেনে, আই থিঙ্ক অলসো নরওয়েতে স্পাউস নেওয়া যায়, কিন্তু হ্যাঁ, কিন্তু ইটালি এদিকে আনা যায় না। তো হচ্ছে ডিপেন্ড করে, আপনার হচ্ছে কান্ট্রি ইয়া করতে হবে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল আমি ভুলে গেছি আসলে, ফয়সাল ভাই যদি আনসার করতেন। আমার মনে নেই সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, সিজিপিএ নিয়ে আই থিঙ্ক। কোশ্চেন, জি জি, ও আচ্ছা, ইউনিভার্সিটি প্লাস সিজিপিএ। আচ্ছা, এটা হচ্ছে মানে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস তো না, আসলে রিনাউন্ড হওয়া ভালো। ইউনিভার্সিটি যদি আপনার রিনাউন্ড হয় দ্যাটস ওকে, কিন্তু সিজিপিএ তো একটা ফ্যাক্টর। এটার জন্য আপনার যখন ওরা এটাকে মার্কিং করবে তখন আপনার সিজিপিএ টাকে মার্কিং করবে। তখন ওরা এটা ক্লাসিফাই করবে না যে ঠিক আছে উনি অমুক ভার্সিটিতে পড়ছে এবং সেখানে সিজিপিএ মানে টা অনেক হাই মার্কিং এ হয়, যে 90% পেতে হয় তাহলে হচ্ছে সিজিপিএ হাই হয়। ওরা এটা দেখতে আসবে না। তো কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আপনার সিজিপিএ এর উপর, নট দ্যাট ইউ আর ইন এ গুড ইউনিভার্সিটি অর ব্যাড ইউনিভার্সিটি, এটা ফ্যাক্টর না, আমার যেটা মনে হয়। আমি লামিয়া ইসলাম আপুকে রিকোয়েস্ট করবো তার প্রশ্নটি করার জন্য। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি ছিল হচ্ছে যে আমরা যারা অলরেডি থার্ড ইয়ার ফাইনাল দিয়ে ফোর্থ ইয়ার, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, তো আমার থার্ড ইয়ার ফাইনাল হয়ে গেছে, আমার ফোর্থ ইয়ারে হচ্ছে উঠবো। তো আমার ফোর্থ ইয়ার আই থিঙ্ক 25-এর মধ্যে শেষ হয়ে যাবে। তো যেহেতু এটা মানে প্রায় 1 বছরের মতো একটা সময় লাগে অ্যাপ্লাই করার জন্য, তো মানে প্রসেসিংটা স্টার্ট করতে, তো সেক্ষেত্রে কি আমি এই বছরই স্টার্ট করে দিব, আর হচ্ছে যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক সময় দেখা যায় এক্সাম দিলে হয়, তো তারপরে আমার অ্যাপ্লিকেশন স্টার্ট করলাম কিন্তু হচ্ছে পরবর্তী যে প্রসেসে যাওয়ার আগে আমার এক্সাম শেষ হলো না, সেক্ষেত্রে করণীয় কি, বা আমাদের যারা 25-এ শেষ হবে তাদের ক্ষেত্রে কি করণীয় অ্যাপ্লাই করার জন্য, কোন টাইমটাতে আর কি অ্যাপ্লাই করবে? আচ্ছা, এখানে আমি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপু একটা জিনিস বলেছিলাম, যে হচ্ছে আপনাকে একটা ডকুমেন্ট ভার্সিটি থেকে শো করতে হবে, যেটা হচ্ছে আপনাকে প্রুফ করবে যে আপনি আপনার মাস্টার্স প্রোগ্রাম শুরু হওয়ার আগে গ্রাজুয়েট হয়ে যাচ্ছেন আপনার বর্তমান ইউনিভার্সিটি থেকে। তো ফর এক্সাম্পল, আপনি সেপ্টেম্বর 25-এ আপনার ক্লাস শুরু হবে, আপনি কি হচ্ছে তার আগে আপনার ব্যাচেলার্স কমপ্লিট করতে পারছেন কিনা সেই একটা স্টেটমেন্ট আপনার ইউনিভার্সিটিকে প্রুভ করতে হবে। তো এটা ছাড়া আপনি এখন থার্ড ইয়ার যদি আপনার এক্সটেন্ড হয় 25 পর্যন্ত, ইটস অবভিয়াস যে আপনার ফোর্থ ইয়ার আপনি পৌঁছাবেন না। প্লাস হচ্ছে আপনি ফোর্থ ইয়ারে না থাকা অবস্থাতে তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। তো আমি জানি না আমি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার করেছি কিনা। হ্যাঁ আপু, মানে তার মানে কি আমি যখন ফোর্থ ইয়ারে উঠে যাব, হ্যাঁ, আপনি আর যখন ফোর্থ ইয়ারে থাকবেন এবং আপনি জানবেন যে আপনি কবে আপনার সার্টিফিকেটটা পাবেন, রেজাল্টটা পাবেন, সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আপনার ফাইনাল ইয়ারে থাকতে হবে, থার্ড ইয়ারে থাকা অবস্থায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ভার্সিটি থেকে আপনার একটা মানে অ্যানোটেশন ডকুমেন্ট নিতে দিতে হবে যে হবে। হ্যাঁ আপনি এত তারিখের মধ্যে আপনি গ্রাজুয়েশন করতে পারবেন, ঠিক আছে, কমপ্লিট করতে পারবেন।
তো আপনি যদি ফোর্থ ইয়ারে না উঠেন, এটা অবশ্যই হয়তো বা কোনো ইয়ে থেকে এটা মানে কালেক্ট করা পসিবল না। একমাত্র ফোর্থ ইয়ার বা ফাইনাল সেমিস্টারে যারা থাকে তারা হয়তো বা শিক্ষা শাখায় বা অন্যান্য ইয়েতে যারা যোগাযোগ করে এই ডকুমেন্টটা কালেক্ট করতে পারে, তখন তারা হলো আপলোড করতে পারে। হ্যাঁ, ওকে, আমি সাপোজ আগামী বছর মার্চের মধ্যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট, তো এই ডকুমেন্টটা তখন যারা অ্যাপ্লাই করবে, সাপোজ এই ইয়ারে যখন অ্যাপ্লিকেশন করতে অলরেডি মানে খুলে গেছে, খুলবে আর কি, তো তখন তারা যখন অ্যাপ্লাই করতে যাবে ফোর্থ ইয়ার ফাইনাল সেমিস্টার, তারা হয়তো বা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা কালেক্ট করে ডকুমেন্ট, তখন হলো যখন ডকুমেন্ট আপলোড করবে তখন এই ডকুমেন্টটার সাথে আপলোড করে দিবে, তখন তারা বুঝতে পারবে ওকে সে আগামী বছর মার্চের মধ্যে হয়ে যাবে, যদি এক্সটেন্ড করে এপ্রিল, ঠিক আছে। এখন এর মধ্যে তার মানে প্রোগ্রাম শুরু হবে আগামী বছর আগস্ট থেকে সেপ্টেম্বর বা অক্টোবর, সো এর আগেই সবকিছু কমপ্লিট, তখন তারা ওকে ঠিক আছে এই ডকুমেন্টটা ভ্যালিড ধরবে। যদি দেখে যে আপনার পাস করার পসিবিলিটি নেই আগামী বছরের মধ্যে, তো ওইখানে তো আসলে আর আপনার ডকুমেন্ট তারা মানে নেক্সট পর্যায়ে যাবেই না, ফার্স্ট স্টেজেই বা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আমার অ্যান্সারটা পেয়ে গেছে। ওকে, আমি শান্ত ভাইকে রিকোয়েস্ট করবো তার প্রশ্নটি করার জন্য। Assalamu alaikum. Thank you for such an informative session. But আমি হচ্ছে আমার কোয়েশ্চেনটা করার আগে আগের আপুর থেকে একটা ফলো আপ কোয়েশ্চেন করতে চাই। যেটা হচ্ছে ভাইয়া বললেন যে হচ্ছে আমাদের যদি সেই ভ্যালিডিটিটা থাকে যে একটা এনাফ টাইম গ্যাপ এর মধ্যে আমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তাহলে হচ্ছে যে আমরা সেই অনুযায়ী ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। অলসো আই এম সরি, আমার হচ্ছে একটু গলা ভেঙে গেছে, ইফ দ্যাটস এনি প্রবলেম। এখন আমার কথা হচ্ছে যে গ্রাজুয়েশন হচ্ছে যে অনেক সময় আমাদের পরীক্ষা টরীক্ষা সবকিছু শেষ হয়ে যায়, and আমরা তো পরীক্ষার ভিত্তিতে নিজেরা কনফিডেন্ট থাকি যে আমার পাস হয়ে যাবে বা রেজাল্ট এমন হবে, বাট ট্রান্সক্রিপ্ট তোলার সময় অনেকটা টাইমের যে প্রবলেম হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে। সো এই ক্ষেত্রে এই ডকুমেন্টটা কিসের মানে যদি দেখা যাচ্ছে যে আমার গ্রাজুয়েশন হয়ে গেছে, রেজাল্ট নর্মালি আনঅফিসিয়ালি পাবলিশড হয়ে গেছে, বাট ট্রান্সক্রিপ্টটা তুলতে আমার আরো সময় লাগছে, তো যেহেতু ইটস অ্যান অফিসিয়াল সিস্টেম আমার তো অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা দিতে হবে, তো সেক্ষেত্রে কি এটা কোনো প্রবলেম হবে কিনা এটা। আর আমার আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমার ওই যে ভাইয়া ফয়সাল ভাই হচ্ছে আরেকবার একটা কথা বলেছিলেন আপনার ইয়ার সময় যে একই ডিপার্টমেন্ট, মনে করেন যে দুইজন যদি একই জিনিস রকম থাকে সেক্ষেত্রে তাদের পার্সোনাল ইভ্যালুয়েশন হয় বা অন্য কোনো অ্যাডিশনাল কিছু। তো আমার ইয়ে হচ্ছে আমরা একই ইউনিভার্সিটির বা একই ডিপার্টমেন্ট থেকে যদি দুইজন অ্যাপ্লাই করি কিন্তু প্রোগ্রামটা ডিফারেন্ট, সেক্ষেত্রে কি আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকসেপ্টেন্সের চান্সটা কি কমে যাবে কি না? এই দুটা প্রশ্ন ভাইয়া। লাস্টের প্রশ্ন যেটা বললেন যে দুইজন একই ডিপার্টমেন্ট বা দুইজন আলাদা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার পসিবিলিটি কমে যাবে কিনা এরকম? জি জি। কারণ একটা দুইটা আলাদা প্রোগ্রাম অ্যাপ্লাই করলে তো জানার পসিবিলিটি মানে হওয়ার পসিবিলিটি নেই, কারণ আপনার দুইজন যদি দুইটা প্রোগ্রামে অ্যাপ্লাই করেন আর একজন আমি যেটা বলছি যে এক মানে সেম কান্ট্রি থেকে মেইনলি, হ্যাঁ সেম কান্ট্রি থেকে, যখন সাপোজ যেটা ভাই বলছিল যে অনেক সিজিপিএ বেশি বাট হলো সেক্ষেত্রে পসিবিলিটি কি খুব হাই নাকি, সেক্ষেত্রে আমি বলছি হ্যাঁ সিজিপিএ এখন আমি তো বললাম যে তারা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে মানে তারা সিলেক্ট করে। এখন আপনার হলো যেটা বললাম যে এমন হলো যে বাংলাদেশ থেকে আরেকজন অ্যাপ্লাই করলো, বাট যখন ওভারঅল যারা এখন তো আপনার প্রথম থেকে দেখিয়ে আপনাকে তারা শর্ট আউট করে ফেলবে না, তখন ওভারঅল যখন মার্ক ক্যালকুলেট করবে যখন আপনার হলো 82 তার হলো 85 সাপোজ আসলো, সো অবভিয়াসলি যে 85 আছে এবং সে ঠিক, এখন আপনারা দুইজনই হলো যে জিনিসগুলো এখন দুইজনই সাপোজ ধরেন 82, এখন আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, এমন না যে এই জিনিস প্রত্যেকটা জিনিস ফলো করে প্রত্যেকটা প্রোগ্রাম টু প্রোগ্রাম। এখন আপনার 82 আছে, এখন আপনার সাপোজ আপনার দেখলো যে আপনার রিসার্চ আর্টিকেল বেশি বা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে জিনিসগুলো সবচেয়ে বেশি বলি মানে এক্সট্রা যে জিনিসগুলো আপনাকে বুস্ট করবে, তখন অবশ্যই তাকে আগে দিবে প্রায়োরিটি। আর আপনি অন্য ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে তো সেখানে জানার বিষয় মানে আসে না, সেখানে পসিবিলিটি কিভাবে, মানে আমি আপনার কোশ্চেনটা নিয়ে একটু না মানে ভাইয়া জিনিসটা ওইটা না, ওই যে এর আগে যেটা ছিল যে আপু বা ভাইয়া আপনারা, আই এম সরি ঠিক মতো মনে করতে পারছি না, যে এরকম একটা যে কান্ট্রি ওয়াইজ যে এই কান্ট্রি থেকে এরকম এই কয়জন নিতে হবে বা সাউথ এশিয়া থেকে এই কয়জন বা এই কান্ট্রি থেকে, সেইটার উপর ভিত্তি করে। না না ভাইয়া, এটা হচ্ছে মানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ওদের আলাদা করে ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ওরা আলাদাভাবে ইভালুয়েশন করে।
তো এটা নেসেসারি না যে বাংলাদেশ থেকে ওদেরকে কাউকে নিতেই হবে। এটা হচ্ছে প্রোগ্রাম কান্ট্রিজ থাকে এবং পার্টনার কান্ট্রিজ থাকে ইরাসমাস মুন্ডুসে। তো প্রোগ্রাম কান্ট্রিজ এর মধ্যে হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রি গুলো থাকে এগুলো থাকে, আর পার্টনার কান্ট্রিজ এর মধ্যে হচ্ছে আপনার বাকি যে এশিয়া, আফ্রিকা, আদার যে কন্টিনেন্ট গুলো আছে এগুলোর কান্ট্রি গুলো থাকে। তো ওদের হচ্ছে ওখানে রিজার্ভড কিছু সিটস থাকে যে আমরা এগুলোর জন্য ওদেরকে রেখে দিচ্ছি, যে এগুলো পার্টনার কান্ট্রি থেকে আমরা চুজ করব। তো এটার কথা আমরা বলেছি। তো প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই এমন হতে পারে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রামে ম্যাক্সিমাম 2 জনকে একটা কান্ট্রি থেকে নিতে পারবে, বাট নট নেসেসারিলি যে নিতেই হবে যে বাংলাদেশ থেকে প্রত্যেকটা প্রোগ্রামে 2 জন নিবে, না এরকম না। এটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি অ্যাপ্লিকেন্টস এর উপরে, পুরা বিশ্বের অ্যাপ্লিকেন্টস এর উপরে, নট অনলি বাংলাদেশে। কারণ হচ্ছে আমরা যখন এশিয়া থেকে তারা অ্যাপ্লিকেশন কালেক্ট করবে, ওরা সব অ্যাপ্লিকেশন রিভিউ করবে যে এটা শুধু বাংলাদেশ থেকে আমি নিতে চাই এর জন্য না, এটা হচ্ছে এশিয়ার মধ্যে থেকে বা আফ্রিকার মধ্যে থেকে সব মিলায় ওরা বেস্ট অফ বেস্ট যে অ্যাপ্লিকেন্টস গুলো তাদেরকে সিলেক্ট করবে। তো একটা যেটা ব্যাপার যেটা হচ্ছে যে সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে যে বাংলাদেশ থেকে 2টা ওরা নিতে পারবে, ওদের এই স্পেসটা ওদের কাছে আছে। তো আমাদের চেষ্টা যেটা করতে হবে যে আমরা আমাদেরকে কতটুকু বেশি প্রুভ করতে পারতেছি যে না আমার প্রোফাইলই বেস্ট, আমাকে সিলেক্ট করতেই হবে। এই চেষ্টাটা আপনারা করতে পারেন যে যেভাবেই হোক, যে আমার সার্টিফিকেট দিয়ে হোক, আমার রেজাল্ট দিয়ে হোক, আমার এসওপি দিয়ে হোক, আমার আইএলটিএস রেজাল্ট দিয়ে হোক। তো এটা হচ্ছে ব্যাপার। এটা এরকম না যে আমি অ্যাপ্লাই করতেছি একটা প্রোগ্রামে, তো আমার ফ্রেন্ড আরেকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করলাম জন্য আমার চান্স কমে গেল, এটা এরকম কিছু না। ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের জন্য ইন্ডিভিজুয়াল ওদের রিকোয়ারমেন্ট, ইন্ডিভিজুয়াল ওদের এভালুয়েশনের প্রসেস। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমরা কি আরো এক্সটেন্ড করবো? প্রোগ্রাম 6টা বাজে অলরেডি আমাদের। অনেক আচ্ছা বেজে ঠিক আছে, গেছে লাস্ট দুইটা আমার। কোশ্চেন আছে হ্যাঁ যেটা যে ভাইয়া, আমরা যে হ্যাঁ আমরা বাকি জাস্ট যে দুইটা অন্য কোশ্চেন যদি নিয়ে কারো কোশ্চেন থাকে আপনারা একটু হচ্ছে ইরাসমাস মুন্ডুস বাংলাদেশের যে গ্রুপ আছে আপনারা ওখানেও আস্ক করতে পারেন, আমাদের ইমাবিডির যে তো গ্রুপটা আছে আমাদের ওখানে একটু ইরাসমাস ফলো গ্রুপ আপ আছে, করতে হ্যাঁ। পারেন। হ্যাঁ হ্যাঁ ইরাসমাস মুন্ডুস বাংলাদেশ লিখলেই আপনার ওইখানে দেখতে পারবেন, ওইখানে আপনার যে কোয়েরি গুলো আছে সেই জিনিসগুলো আপনারা আস্ক করতে পারেন। এখানে অনেক মানে প্রত্যেক দিনই দেখতে পারবেন যে আপনার রিলেটেড বা আপনার কাছাকাছি এরকম অনেক কিছু, অনেক কোশ্চেন তারা ওখানে করে। তো আপনার যারা অ্যান্সার দেয়, আপনি যদি অ্যান্সার গুলো দেখেন তো আপনার দেখবেন যে অনেকগুলো কোশ্চেন গুলো আপনি মানে ইজিলি জানতে পারছেন। হ্যাঁ, তো আমাদের কেউ না কেউ একজন হলেও যখন দেখবে জিনিসগুলো প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। সো আই থিঙ্ক ওই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। ঠিক আছে, ইরাসমাস মুন্ডুস বাংলাদেশ আপনি যখন সার্চ করবেন বিরাট একটা গ্রুপ আছে, মোর দেন অনেক মানুষই আছে ওই গ্রুপে। ঠিক আছে, আই থিঙ্ক কেউ না কেউ আপনাকে হেল্প করবে অবশ্যই। ওকে, আমাদের অডিয়েন্সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্পিকারদের আবারও অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আমরা আমাদের আজকের আয়োজনটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ওয়েবিনারটি উপভোগ করার জন্য। সামনে ইনশাল্লাহ আমরা আরো এরকম প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আরসিএফ কে এরকম আয়োজন করার জন্য। আই থিঙ্ক ইনশাল্লাহ এখান থেকে কেউ না কেউ হয়তো বা ফিউচারে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পাবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। বেস্ট অফ লাক ফর অল অফ ইউ। হ্যাঁ হ্যাঁ, অলসো থ্যাংক ইউ আরসিএফ আমাদের সাথে কোলাবোরেশন করার জন্য। আশা করি যে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি এবং আপনাদের একটু হলেও কাজে আসবে, এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের গ্রুপ আছে, যেটা ভাইয়া বললো, আপনারা হচ্ছে যে কোনো প্রয়োজনে আপনাদের কোয়েশ্চেন কোয়েরি যা কিছু আছে আমাদের ইমাবিডি টিমের সাথে যোগাযোগ করতে পারেন। বেস্ট অফ লাক টু এভরিওয়ান। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ ম্যাম।